এসইও এর গত ক্লাসে আমরা দেখেছিলাম ইয়োস্ট এসইও এবং পারমালিঙ্ক সম্পর্কে। আর আমাদের ওয়েবসাইট সেটআপ নিয়ে যে ক্লাস চলতেছে, যতটুকু গেছে আর বাকিটা আশা করি আগামীকাল ক্লাসে শেষ হয়ে যাবে। তো আমরা আবার ব্যাক করলাম হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন বা আর্টিকেল অপটিমাইজেশনে। যেহেতু আমরা মানে ওয়েবসাইট সেটআপ করা শিখতেছি, পাশাপাশি আমরা এইটাতে আসলাম। তো আমরা লাস্ট টাইম আমাদের লাস্ট ক্লাসে আমরা পারমালিঙ্ক এবং ইয়োস্ট এসইও সম্পর্কে মোটামুটি ধারণা নিয়ে নিয়েছি। আজকে আমাদের কাজ হচ্ছে আমরা ব্লগিং করার জন্য, এটা ই কমার্স প্রোডাক্ট আপলোডের জন্য না, এটা ব্লগিং এর জন্য আমরা কিভাবে একটা আর্টিকেল বা একটা কন্টেন্টকে আমরা সুন্দরভাবে অপটিমাইজ করতে পারি এসইও ফ্রেন্ডলি করে। আজকে আমরা সেটা প্র্যাকটিস করব এবং কমপ্লিট এসইও ফ্রেন্ডলি হিসেবে লিখব। তো আমার কাছে আমি একটা আর্টিকেল কপি রাখছি, ওইটা আপনাদের দেখানোর জন্য। কারণ আর্টিকেল লেখা তো সময়ের ব্যাপার, আমি আর্টিকেল লেখা নেই, তবে একটা আর্টিকেল কপি রাখা আছে। আমি আপনাদেরকে অপটিমাইজ করে দেখাই দিচ্ছি কিভাবে অপটিমাইজ করতে হবে। তো আমাদের আর্টিকেল অপটিমাইজেশনের গাইডের মধ্যে আছে টাইটেল অপটিমাইজেশন, ইন্ট্রোডাকশন, বডি, তারপর কিওয়ার্ড প্রমিনেন্স, use H1, H2, H3 tags, use short paragraphs, put gaps between lines. আমরা যখন আর্টিকেলটা লিখব, আমরা এই কয়েকটা জিনিস প্রথমে ফোকাসে রাখি। অবশ্যই যেন আমরা আমাদের টাইটেলটা অপটিমাইজ করে লিখি, আমাদের পুরো আর্টিকেলটা যেন আলাদা আলাদা পার্ট বা ইন্ট্রোডাকশন, বডি, এগুলো যেন আলাদা আলাদা ভাবে ঠিকঠাক মতো থাকে। কিওয়ার্ড প্রমিনেন্স কেমন আছে সেদিকে আমরা খেয়াল রাখবো। আমরা H1, H2 ট্যাগস ব্যবহার করতেছি কিনা সেদিকে খেয়াল রাখবো। আর হচ্ছে আমরা আর্টিকেলটা লিখবো ছোট ছোট প্যারাগ্রাফ আকারে, আর লাইনের মধ্যে গ্যাপ রাখার চেষ্টা করব। এখন যেটা বলার ব্যাপার সেটা হচ্ছে এইখানে আরো কিছু নোটস আছে। আমরা টাইটেল, এই প্রথমে আছে ইউআরএলটা আমরা কিভাবে কাস্টমাইজ করব। আমরা ইউআরএল পারমালিঙ্ক সেটআপ করছিলাম লাস্ট টাইম হচ্ছে পোস্ট নেম, এই নামে রাখছিলাম পারমালিঙ্ক, আপনাদের হয়তো মনে আছে। তো পোস্ট নেম থেকে যদি আমাদের পোস্ট নেমও না রাখতে চাই, যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি সেটা দেখব। পাশাপাশি আমাদের টাইটেল অপটিমাইজের জন্য, আমাদের টাইটেল অপটিমাইজেশনের সময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের টাইটেলটা যেন 50 থেকে 70 ক্যারেক্টারস এর মধ্যে হয়, আর তার মধ্যে যেন আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা থাকে। আর মেটা ডেসক্রিপশন এটা হবে 160 ক্যারেক্টারস এর মধ্যে। কিওয়ার্ড ডেনসিটি এটা আমরা নরমালি এটাকে আমরা বেশি ফোকাসে না নিলেও চলবে, আমাদের পড়ার সুবিধার্থে যেমন হয় চলবে। ইন্টারনাল লিংকিং থাকবে আমাদের আর্টিকেলের মধ্যে, আমরা ইন্টারনাল লিংকিং করব টার্গেটেড কিওয়ার্ডের সাথে করতে পারলে ভালো। ম্যাক্সিমাম 5 ইন্টারনাল লিংকিং পার 1000 ওয়ার্ডস। তো আমরা সর্বোচ্চ 1000 ওয়ার্ডে 5টা ইন্টারনাল লিংকিং করব। পাশাপাশি আমরা এক্সটার্নাল লিংকিং ও করব প্রয়োজনে। পাশাপাশি আমরা যদি কোনো ইমেজ ব্যবহার করি, ইমেজে অল্টার টেক্সট ব্যবহার করব। এটা হচ্ছে গাইডলাইন কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে আমাদেরকে যা করতে হবে। তো আমরা যদি প্র্যাকটিক্যালি করি, আমরা আপাতত এখানে আমরা বুঝতে পারলাম আমাদেরকে কি করতে হবে। এখন আমরা প্র্যাকটিক্যালি চলে আসি। প্র্যাকটিক্যালি যদি আসি, আমরা তো মানে ওয়েবসাইটের ড্যাশবোর্ড সম্পর্কে সবাই পরিচিত, তাই না? আমরা কালকে আপনারা ওয়েবসাইট সেটআপের যে পর্যন্ত দেখছেন, ওর পরে আপনাদের কি থাকবে, আপনাদের ওয়েবসাইটের সি প্যানেলে যে আমরা আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, প্লাস একটা থিম ইনস্টল করবো। থিম ইনস্টল করার পরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে ওয়ার্ডপ্রেস একটা ইউজার নেম আর পাসওয়ার্ড ক্রিয়েট করবে,
সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসতে পারবো। আমাদের ড্যাশবোর্ডে আসার লিংক আমি এর আগে দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার লিংক হচ্ছে আমাদের ওয়েবসাইটের নেম /wp-admin। এই লিংকে আসলে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো। ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, ইউজার নেম পাসওয়ার্ড দিলে আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। সো আমরা ড্যাশবোর্ডে আসার পরে আমরা লাস্ট টাইম দেখেছিলাম, সবার হয়তো মনে আছে, তারপর আমি আরেকবার মনে করিয়ে দিই। সেটিংস থেকে পারমালিঙ্কসটা আমরা করেছিলাম পোস্ট নেম। এটা হচ্ছে আমাদের পারমালিঙ্কের মানে রেগুলার সেটিংস আর কি, বেসিক সেটিংস। এটা পোস্ট নেমেই থাকবে। আর আমরা একটা প্লাগইনস ইনস্টল করেছি, এটা হচ্ছে এসইও বা ইউজড এসইও। ইউজড এসইও ইনস্টল করার পরে এই সেটিংসটা আসছে, এবং ইউজড এসইও আমরা প্রত্যেকটা ফিচার এক এক করে আমরা দেখেছি কোনটা কি কাজ করে এবং কিভাবে কাজ করে, কোনটা অন রাখার প্রয়োজন, কোনটা অন রাখার প্রয়োজন নেই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন অবশ্যই। তো আজকের ক্লাসে আমরা যেহেতু একটা আর্টিকেল আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব, সো আপনি আপনার ডিফল্ট ওয়ার্ডপ্রেস সেটআপ করার পর আপনার ওয়েবসাইটের থিমের উপরে বেস করে আপনার ব্লগটা কোথায় যাবে, আপনার লেখা আর্টিকেলটা কোথায় যাবে, ব্লগের মধ্যে যাবে, কিভাবে যাবে, সেটা ওয়ার্ডপ্রেস যারা কাস্টমাইজ করে তারা সেটআপ করে দেয়। তো আমার ওয়েবসাইট যেভাবে সেটআপ করা আছে, এভাবে আমি যদি পোস্ট করি, এখান থেকে যদি কোনো পোস্ট করি, তাহলে আমার ওয়েবসাইটে ব্লগ সেকশনেই যাবে। এই কাজটা আমাদের ডিজাইনার ডেভেলপাররা ওনারা সেট করে দেন যে আমরা পোস্ট করলে কোথায় যাবে, কিভাবে যাবে। তো আমরা প্রথমে চলে আসি পোস্ট থেকে অ্যাড নিউ। আমরা লাস্ট টাইম ক্যাটাগরি তৈরি করাটাও শিখেছি। আমার নেটওয়ার্ক স্পিড মনে হচ্ছে একটু স্লো। আমার ওয়েবসাইটে একটা ব্লগ সেকশন আছে, ব্লগের মধ্যে আমার যত পোস্ট হয় সব ব্লগের মধ্যে চলে আসে। তো আমরা পোস্ট করার জন্য পোস্ট থেকে অ্যাড নিউতে আসার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। আমরা এইখানে আমাদের পোস্টটা লিখব। তো পোস্ট লেখার সর্বপ্রথম হচ্ছে আমরা কি করব, আমাদের টাইটেল দেব। তো আমরা যখন টাইটেল দেব, আমরা টাইটেলের আগে আমাদের যেটা মেইন ফোকাস, আমরা অবশ্যই কোন একটা কিওয়ার্ড সিলেক্ট করে আমরা সেই কিওয়ার্ডের উপরে আর্টিকেল লিখবো এবং সেই কিওয়ার্ডের উপরে র‍্যাঙ্ক করার চেষ্টা করব। যেহেতু আমরা একটা কিওয়ার্ড সিলেক্ট করছি যে হ্যাঁ আমরা এই কিওয়ার্ডকে টার্গেট করে আমি গুগলে র‍্যাঙ্ক করব, সো আমাদের হাতে নির্দিষ্ট একটা কিওয়ার্ড আছে এবং সেই কিওয়ার্ডকেই গুগলে র‍্যাঙ্ক করাতে চাচ্ছি, তাহলে আমরা সেই কিওয়ার্ডের উপরে বেস করে সেই কিওয়ার্ডকে টার্গেট করে আমরা একটা আর্টিকেল লিখছি। সো আমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কোন কিওয়ার্ডকে ফোকাস করতেছি। আমাদের ফোকাস কিওয়ার্ড কি, যেটাকে আমরা গুগলে র‍্যাঙ্ক করাতে চাই। আমরা প্রথমেই আমাদের যে ফোকাস কিওয়ার্ড, লাইক আমি এখানে যে পোস্টটা নিয়ে রাখছি সেখানে আমার ফোকাস কিওয়ার্ড হচ্ছে অনলাইন শপিং। আমি অনলাইন শপিংটা কপি করে নিয়ে নিলাম। অনলাইন শপিংটা হচ্ছে আমার মেইন ফোকাস, আর আমরা মেইন ফোকাস কিওয়ার্ডটা রাখবো কোথায়, ইউজড এসইওর একটা সেই জায়গাতে বক্স আসছে। আমরা এই বক্সের ফোকাস কিওয়ার্ডে আমরা আমাদের মেইন কিওয়ার্ডটা, আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা সেটা এই জায়গাতে রাখবো। এর মেইন কারণ হচ্ছে আমরা ঠিক মতো কাজ করছি কিনা। আমাদের ফোকাস কিওয়ার্ড যদি ইউজড না বুঝে তাহলে সে বুঝতে পারবে না যে আমরা কোন কিওয়ার্ডকে টার্গেট করে কাজ করতেছি এবং আমাদের কাজটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো আমরা এটা আগে বসায় দিলাম যে আমাদের ফোকাস কিওয়ার্ড ঠিক আছে কিনা। ফোকাস কিওয়ার্ড দেওয়ার পরে আপনি দিবেন হচ্ছে টাইটেল। আমাদের টাইটেলের শর্ত কি আছে, টাইটেলের শর্ত হচ্ছে আমরা টাইটেল লিখবো
50 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে, 50 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে উইথ কিওয়ার্ড। আমরা যে কিওয়ার্ডকে ফোকাস করতেছি সেই কিওয়ার্ডটা যেন আমাদের টাইটেলের মধ্যে থাকে। আমরা এখন টাইটেলটা আমি এখানে একটা লিখে রাখছি, আমি টাইটেলটা এখান থেকে কপি করতেছি। টাইটেলটা আমরা দেব এই যে আমরা টাইটেলটা দিলাম। টাইটেলটা দেওয়ার পরে অনলাইন ফোকাস কিওয়ার্ড, কোথায় কোথায় আমাদের ভুল হচ্ছে, ভুল ধরার দায়িত্ব এসইও, ইওস্ট এসইও। ও আমাদের এইখানে ভুল ধরবে আমাদের কি কি কাজ আছে কি কি কাজ নাই। দেখেন ও আমাদের কাজ মানে এক এক করে এইখানে যেগুলা রেড আছে, রেড গুলা হচ্ছে আমাদের এগুলো সমস্যা আছে, আর এইগুলা হচ্ছে যেগুলো আমরা করতেছি বা যেগুলো আমরা করছি ঠিক হয়েছে। যেমন আমাদের কি প্রেস লেন্থ ঠিক আছে, কি প্রেস ইন টাইটেল, আমাদের কিটা আমরা টাইটেলে রাখছি সেটা ঠিক আছে। এসইও টাইটেল উইথ, এটা গুড জব ঠিক আছে, মানে আমার এটার যে লেন্থটা এটা ঠিক আছে। যদি এটা আমরা কমাই দিই তাহলে ওটা কিন্তু শর্ট দেখাবে, টাইটেলটা শর্ট দেখাবে। আমরা আরো ভালোভাবে যদি দেখতে চাই তাহলে আমরা এখান থেকে এডিট স্নিপেটে যদি ক্লিক করি তাহলে দেখেন এসইও টাইটেল, এসইও টাইটেলটা এখানে এরকম দেখাচ্ছে। এটা যদি আমরা লক্ষ্য করি এখানে ধরেন আমি হাবিজাবি কিছু লিখে দিলাম, এটা বাড়ায় দিলাম, দেখেন ও কি করছে এটা রেড করে দিচ্ছে। এটা রেড করার কারণ হচ্ছে আমাদের টাইটেলটা লেন্থ বেড়ে গেছে, রেড হয়ে গেছে, ওভার হয়ে গেছে। দেখেন এটা ওভার হয়ে গেছে, রেড হয়ে গেছে। সো আমরা এটাকে কমাইতে হবে, এমন একটা জায়গায় রাখতে হবে যেন এটা ঠিক থাকে। দেখেন এখন পর্যন্ত ঠিক আছে, তার মানে যদি আমি এটা এই পর্যায়েও রাখতাম, এতগুলা ক্যারেক্টার ব্যবহার করতাম তাহলেও ঠিক ছিল, কিন্তু আমি আমার প্রয়োজন মতো এতটুকু রাখছি, এতটুকুতে আমার কাজ হয়ে গেছে। আর আমি যেটাকে ফোকাস করছি সেই কাজটা হয়ে গেছে। তো এখানে আমার টাইটেলটা ঠিক আছে। আমার টাইটেলটা কিভাবে শো করবে আমার ওয়েবসাইটে, যখন আমার ওয়েবসাইটটা যখন র‍্যাঙ্ক করবে গুগলে তখন কিভাবে শো করবে সেটা এই জায়গাতে দেখানো হচ্ছে। এটা হচ্ছে আমার টাইটেল, আর নিচেটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। এটা কি বলা হয় মেটা টাইটেল এবং এটা মেটা ডিসক্রিপশন। সো আমরা টাইটেলটা বসাইলাম, টাইটেল বসানোর পরে টাইটেল আমরা অ্যাকচুয়ালি আমি যেটা এখানে লিখে দিছি, এখানে আমার যেটা লেখা আছে যে আপনাকে টাইটেলটা 50 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, ডিসক্রিপশন 160 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। এই যে কথাগুলো ইওস্ট এসইও যখন আপনি ব্যবহার করবেন তখন আপনাকে এই কথাগুলো যদি মনে নাও থাকে, আপনার যদি স্মরণে নাও থাকে যে হ্যাঁ আমাকে এত ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে কিংবা এত ক্যারেক্টার ওভার করা যাবে না, এই যে বিষয়গুলো এটা যদি আপনি ভুলেও যান, কোনো কারণে যদি আপনি ভুলেও যান তারপরও কোনো সমস্যা নেই, ইওস্ট এসইও আপনাকে দেখায় দিবে যে আপনি ঠিকঠাক মতো লিখছেন কিনা। কারণ হচ্ছে এই দেখেন এইটা যতক্ষণ গ্রিন আছে, ইওস্ট এসইওর এই যে বারটা এটা যদি গ্রিন থাকে তাহলে আপনার কাজটা ঠিকঠাক মতো হয়েছে, যদি রেড হয় তাহলে ঠিক নাই। সো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার প্রত্যেকটা স্টেপ যেন গ্রিনে থাকে। দেখেন এখনো এসইও স্কোর কিন্তু রেডে আছে, তার মানে আমরা এসইও এখনো ঠিক মতো করতে পারিনি, আমাদের এতগুলা কাজ হয়েছে বাকি কাজগুলো আমাদের হয়নি। আমরা অবশ্যই এই যে এসইও স্কোরটা মিনিমাম ইওলো তো হইতেই হবে। তো আমরা সব সময় চেষ্টা করবো যেন এটা গ্রিন হয়, আমাদের এসইও স্কোরটা যেন গ্রিন হয়। সো আমরা টাইটেলটা দেখলাম। টাইটেল অপটিমাইজেশন নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আর যদি কোশ্চেন থাকে তাহলে আপনারা কাইন্ডলি একটু নোট করে রাখবেন, আমরা ক্লাস শেষে আমরা কোশ্চেন নিব টাইটেল নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, বিকজ টাইটেল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কারণ দেখেন এখানে আপনাকে শো করাই দিচ্ছে যে এটা হচ্ছে আপনার টাইটেল এবং আপনার গুগল সার্চে এইভাবে শো করবে। গুগল সার্চে শো করে আপনার ইউআরএল, আপনার টাইটেল, আপনার মেটা ডিসক্রিপশন। সো আপনাকে অবশ্যই এই তিনটা জায়গাতে খুবই গুরুত্বের সাথে কাজ করতে হবে যেন এই তিনটাতে কোনো রকম কোনো ভুল ত্রুটি না হয়। এই তিন জায়গাতে ভুল হলে আপনার রেজাল্ট সার্চ রেজাল্টে আসার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে। আপনার যদি রিডেবিলিটি একটু কমও হয় তার থেকেও আপনার বেশি ইম্পর্টেন্ট থাকবে এই জিনিসগুলো, এই যে আপনার টাইটেল, ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন এবং ইউআরএল।
কারণ এইটাই আপনার গুগলে শো করবে, গুগলে যখন কেউ সার্চ করবে এটা আপনার শো করবে এবং এইটা দেখে একজন ক্রেতা আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে। এই জায়গাতে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই জায়গাতে আমি অনলাইন কেনাকাটায় সুবিধা এবং সতর্কতা এই যে কথাটা লিখছি শেষে 2020 থার্ড ব্র্যাকেটে দেওয়ার কারণ হচ্ছে আমার ক্রেতারা যেন মনে করে হ্যাঁ এটা লেটেস্ট, এই সময় আসছে বা এই বছরের লেটেস্ট কোনো ইনফরমেশন। মানে আমাদের যারা ভিজিটারদেরকে এমন ভাবে টার্গেট করতে হবে আমাদের টাইটেল এবং ডিসক্রিপশনের মাধ্যমে, যেন আমাদের ভিজিটার আমাদের টাইটেল এবং ডিসক্রিপশন দেখে তার কাছে যেন মনে হয় হ্যাঁ আমি এই সাইডে যদি ঢুকি তাহলে আমি আমার সঠিক ইনফরমেশন পাবো বা আমি আমার যে সমস্যার জন্য আমি গুগলে সার্চ করেছি সেই সমস্যার সমাধানটা হবে। এবং টাইটেলটা অবশ্যই একটু অ্যাট্রাকটিভ হইতে হবে যেন মানুষ ক্লিক করে এবং আসে। টাইটেলটা চেষ্টা করতে হবে যেন খুবই অ্যাট্রাকটিভ হয়, মানুষ টাইটেল দেখে ক্লিক করে। বোঝাইতে পারছি কি? আশা করি বুঝতে পারতেছেন। যদি কোনো কোশ্চেন থাকে নোট করবেন প্লিজ। সো আমরা টাইটেল অপটিমাইজ করলাম। টাইটেল অপটিমাইজ করার পর আমাদের এখন কাজ হচ্ছে আমরা এই জায়গাতে আমাদের কন্টেন্টটা দিব। তো আমরা কন্টেন্টটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি। তো আমি এই পর্যন্ত নিলাম। আমরা এই পর্যন্ত কন্টেন্টটা নিলাম। এখন কথা হচ্ছে এই লেখাটাকে আমি একটু বড় করছি। বড় করার কারণ হচ্ছে দেখেন আমি এই জায়গাতে বলে দিয়েছি যে আমরা আমাদের আর্টিকেলের মধ্যে H1, H2 এবং H3 ট্যাগস ব্যবহার করব। এই ট্যাগস গুলা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। এই ট্যাগস গুলা ওই সব জায়গায় ব্যবহার করবেন যেখানে আপনার কিওয়ার্ডটা আছে। যেমন ধরেন আপনি কোনো সাবহেডিং লিখতেছেন, তো সাবহেডিং গুলাতে আপনি H2 ট্যাগ ব্যবহার করতে পারেন। দেখেন এখানে আমি H2 ট্যাগ ব্যবহার করছি, এইটাতে আমি H3 ব্যবহার করছি, এই যে স্টেপ বাই স্টেপ আমি ব্যবহার করছি এবং এটা নরমাল আছে, এই লেখাটা নরমাল আছে এবং আমি আমার লেখা প্রত্যেকটা ছোট ছোট প্যারাগ্রাফ আকারে লিখেছি যাতে আমার ক্রেতার বা আমার ভিজিটর পড়তে সুবিধা হয়। আর আপনি ঠিকমতো লিখছেন কিনা, আপনার লেখাটায় কোনো প্রবলেমস আছে কিনা সেটা কিন্তু আপনাকে অবশ্যই আপনার লেখাটায় কোনো প্রবলেমস আছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনাকে ইয়োস্ট এসইও ধরে দিবে যে হ্যাঁ আপনার এটা প্রবলেম হচ্ছে, আপনার এটাতে সমস্যা আছে, লেখার অমুক জায়গায় সমস্যা আছে, অবশ্যই আপনার ইয়োস্ট এসইও ধরে দিবে। অবশ্যই আপনি সেটা সমাধান করার চেষ্টা করুন। তো আমাদের নেক্সট যেটা খেয়াল রাখার বিষয় সেটা হচ্ছে আমরা টাইটেলে যখন আমাদের কিওয়ার্ডটাকে প্লেস করলাম অনলাইন কেনাকাটার সুবিধা এবং সতর্কতা, এটা আমরা লিখছি। তারপরে হচ্ছে আমরা সেকেন্ড যে সাবহেডিংটা লিখছি সেটাতে আমরা লিখছি অনলাইন শপিং। মানে এখানে আমি অনলাইন শপিং সম্পর্কে একটা বেসিক ধারণা দিচ্ছি। এই যে আমি এখানে একটা বেসিক ধারণা দিচ্ছি, এখানে মানে কথা হচ্ছে আপনি যখন আর্টিকেল লেখা স্টার্ট করলেন, টাইটেলের পর যখন আপনি আর্টিকেল লেখা স্টার্ট করলেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে প্রথম প্যারা বা প্রথম লাইনের মধ্যে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেই ফোকাস কিওয়ার্ডটা যেন আপনার প্রথম প্যারার মধ্যে থাকে, প্রথম লাইনের মধ্যে থাকে। এটা ইম্পর্টেন্ট, যদিও আমি কোথাও লিখিনি কিন্তু এটা যথেষ্ট ইম্পর্টেন্ট। আপনি চেষ্টা করবেন যেন আপনার ফোকাস কিওয়ার্ডটা আপনার প্রথম প্যারাতে প্রথম লাইনে চেষ্টা করবেন প্রথম লাইনে রাখার, না হলে প্রথম প্যারার মধ্যে অবশ্যই আপনি আপনার ফোকাস কিওয়ার্ডকে রাখবেন। এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি আপনার কন্টেন্টকে ছোট ছোট প্যারাগ্রাফ আকারে লিখবেন। তারপরে আপনি এরকম সাব হেডিং ব্যবহার করবেন, আলাদা আলাদা প্যারা করে। একবারে একঘেয়েমি লেখার দরকার নেই, আপনি একঘেয়েমি একভাবে লিখে যাচ্ছেন এরকম লেখার দরকার নেই। আপনি আলাদা আলাদা সাব হেডিং করে ছোট ছোট প্যারা বানিয়ে আপনি আপনার
ভিজিটরের জন্য সুন্দর আর্টিকেল অপটিমাইজ করার চেষ্টা করবেন। এটা গেল একটা কথা। তারপরে এটা হচ্ছে অনলাইন শপিং গুলোর সুবিধার শেষ নেই। অনলাইন শপিং গুলোর সুবিধা শেষ নেই। এই যে এইখানে একটা ব্যাকলিংকস আছে, এখানে ব্যাকলিংকস চেক করে নিই। হ্যাঁ, এখানে একটা ব্যাকলিংকস আছে, এই জায়গাতে একটা ব্যাকলিংকস করা হয়েছে। ব্যাকলিংকসটা হচ্ছে ইন্টারনাল লিংক। ইন্টারনাল লিংক আপনি সেটা বুঝবেন কি করে? এইখানে আমরা এই লিংকে যদি কেউ ক্লিক করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। আমাদের ওয়েবসাইটেরই কোনো পেজে, যে পেজটা আমাদের ওয়েবসাইটের মধ্যে আছে এরকম কোনো পেজে চলে যাব, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং বা ইনবাউন্ড লিংক। যদি আমি এমন কোনো লিংক ব্যবহার করি যেটা আমাকে এই ওয়েবসাইটের বাইরে বের করে দিবে, সেটা হচ্ছে আউটবাউন্ড লিংক। আমি চেষ্টা করতেছি প্র্যাকটিক্যালি দেখানোর। তো আমরা এখানে লিখছি অনলাইন শপিং এর সুবিধার শেষ নেই। এই জায়গাতে আমি যে লিংকটা দিয়েছি সেটা হচ্ছে আমার আরো একটা আর্টিকেল, আপনি কেন অনলাইন শপিং করবেন। এইটা যে আর্টিকেলটা আমি লিখছি সেটা হচ্ছে অনলাইন কেনাকাটার সুবিধা এবং সতর্কতা। এখানে অনলাইন শপিং করার সময় আপনাকে কেন সতর্ক থাকতে হবে, কোনটা নিয়ে সতর্ক থাকতে হবে, আমি সেই সম্পর্কে লেখার চেষ্টা করেছি। তো আমার আরো একটা আর্টিকেল আছে আমার ওয়েবসাইটের, লাইক মনে করেন আমি ওই আর্টিকেলের মধ্যে আমি আরো একটা অনলাইন শপিং এর নিরাপদ থাকার উপায়, অনলাইন শপিং এর সুবিধা ও সতর্কতা, এই যে দেখেন, আপনি কি জানেন কেন আপনি অনলাইন শপিং করবেন? এই কথাটাকে, এই যে আমার পোস্ট আরো একটা আছে, এই পোস্টটাকে আমি এই জায়গাতে অনলাইন শপিং গুলোর সুবিধার শেষ নেই, আমি এই কথাটার সাথে ব্যাকলিংকস করছি। কারণ একটা লোক যদি এই লিংকে ক্লিক করে মানে সে অনলাইন শপিং এর সুবিধাগুলো জানতে চাচ্ছে। সো আমি তাকে পাঠিয়ে দিলাম এই 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 আর্টিকেলটাতে, যেখানে আমি অনলাইন শপিং এর সুবিধা নিয়ে কথা বলছি, কেন সে অনলাইন শপিং করবে সেটা সম্পর্কে তাকে বোঝানোর চেষ্টা করছি, অনলাইন শপিং এর সুবিধাগুলো তাকে বোঝানোর চেষ্টা করছি। সো আমার এই লেখাটার সাথে আমি করছি, লিংক করছি হচ্ছে যে অনলাইন শপিং করার সুবিধা কি। এই জায়গাতে ব্যাকলিংকসটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা ব্যাকলিংকস এর সাথে প্রথমত যদি আমরা অন্য কোনো ওয়েবসাইটকে এক্সটার্নাল মানে আউটবাউন্ড লিংক যদি আমরা কাউকে নাও দেই, তবে আমরা ইন্টারনাল লিঙ্কিং করার চেষ্টা করব অবশ্যই। যদি কোনো রিলেটেড কোনো কিওয়ার্ড বা কোনো কথা যদি আমাদের আর্টিকেলের মধ্যে চলে আসে, অবশ্যই আমরা তাকে ছেড়ে দেবো না। আমরা সেই আর্টিকেলের সাথে মানে কিভাবে আমাদের আরো একটা পেজকে, আরো একটা আর্টিকেলকে কিভাবে লিংক করতে পারি সেটা অবশ্যই আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব কিভাবে আমরা লিংক করতে পারি। কারণ ইনবাউন্ড লিংক যথেষ্ট ভূমিকা রাখে আপনার র্যাঙ্কিং এর ক্ষেত্রে। সো আমরা ইনবাউন্ড লিংক কিভাবে করব সেটা যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা জানেন না তাদেরকে একটু বলে দিই। ইনবাউন্ড লিংক করার সিস্টেম হচ্ছে আপনি যেই লেখাটাকে ইনবাউন্ড লিংক করতে যাচ্ছেন, বা এটাকে কিন্তু অ্যাঙ্কর টেক্সটও বলে। অ্যাঙ্কর টেক্সট যেটার সাথে লিংক থাকে সেই টেক্সটটা অ্যাঙ্কর টেক্সট। সো আমরা যেটাকে অ্যাঙ্কর করব সেটাকে সিলেক্ট করব, যে আমাদের যতটুকু দরকার সেই লেখাটাকে সিলেক্ট করার পর সেটাকে এই যে এখানে একটা লিংক, কন্ট্রোল প্লাস এখানে লিংকের একটা আইকন দেওয়া আছে, আমরা এখানে লেখা আছে লিংক, আমরা এইটাতে ক্লিক করার পরে এখানে সে আমার লিংক চাবে যে আমি আসলে আমি তাকে এই লেখাটাতে ক্লিক করলে আমরা কোথায় পাঠাইতে চাইছি, সে যাবে কোথায়, আমরা সেটা পাঠাইতে চাইছি। সো আমরা সেই লিংকটা এই জায়গাতে দিয়ে দিই। সাপোজ ধরেন এই জায়গাতে আমি লিংক দিয়ে দিলাম এইটারই, এই পেজের কিংবা এই আর্টিকেলের লিংকটা দিয়ে দেবো। এই আর্টিকেলের লিংকটা কপি করলাম, তখন সে ওইটাতে ক্লিক করলে এই জায়গাতে চলে আসবে। আমরা এখানে এটা বসায় দিলাম, বসায় দেওয়ার পরে এটা দিলাম, বসায় দেওয়ার পরে আমরা এইখানে আরো একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে
আমরা যখন ইনবাউন্ড লিংক করব বা ইন্টারনাল লিঙ্কিং করব, সেই সময় আমরা খেয়াল রাখবো যেন সেটা ইনে মানে এটা কোনো আলাদা ট্যাবে ওপেন না হয়। ওপেন ইন এ নিউ ট্যাব, এইটা সিলেক্ট করব যখন আমরা আউটবাউন্ড লিংক করব। আমরা যখন ইনবাউন্ড লিংক করতেছি বা আমাদের ইন্টারনাল লিঙ্কিং করতেছি, সো আমার ট্রাফিকটা আমার পেজেই আছে, আমার এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছে, এক আর্টিকেল থেকে আরেক আর্টিকেলে যাচ্ছে, তার নতুন একটা ট্যাব ওপেন করার প্রয়োজন নেই। সে বিরক্ত হতে পারে, সে আমার পেজের মধ্যে ঘোরাঘুরি করতেছে। তো আমরা চেষ্টা করব যখন অবশ্যই আমরা এটা খেয়াল রাখবো যে আমরা যখন ইনবাউন্ড লিংক, আমরা যখন টাইটেল অপটিমাইজ করলাম প্লাস আমরা আমাদের আর্টিকেল ঠিকঠাক মতো বসানোর পরে মোটামুটি আমরা একটা ইনবাউন্ড লিংকও করলাম। ইনবাউন্ড লিংকটা হচ্ছে আমাদের নিজস্ব ওয়েবসাইটে থাকবে। আমরা এটা পাবলিশ করার পরে দেখবো যে আসলে আমাদের ইনবাউন্ড লিংকটা কেমন কাজ করতেছে এবং কিভাবে কাজ করতেছে। সো এখন ইনবাউন্ড লিংক হচ্ছে এটা, আর আউটবাউন্ড লিংক হচ্ছে ওইটা যেটাতে ক্লিক করলে আপনার ট্রাফিক আপনার ওয়েবসাইটের বাইরে চলে যাবে। এখানে একটা কোশ্চেন ছিল অনলাইন শপিং গুলোর সুবিধা, মানে এই যে আমি এইটার উপরে যে ইনবাউন্ড লিঙ্কিং করছি, ব্যাকলিংকস করার সময় বা ইনবাউন্ড লিংক করার সময় আমি এখানে একটা দিয়েছিলাম, এখানে একটা লেখা দিয়েছি আমি, দেখলে হয়তো বুঝতে পারবেন। এখানে লেখা আছে ইন্টারনাল লিঙ্কিং উইথ টার্গেটেড কিওয়ার্ড। আমরা আমাদের টার্গেট কিওয়ার্ডের সাথে ইন্টারনাল লিঙ্কিং করব। আবার যদি আউটবাউন্ড লিঙ্কিংও করি, তবে না করলে সমস্যা নাই, টার্গেটেড কিওয়ার্ডের সাথে না করলে সমস্যা নেই, তবে ইনবাউন্ড লিঙ্কিং আউটবাউন্ড লিঙ্কিং আমরা টার্গেটেড কিওয়ার্ডের সাথে করার চেষ্টা করব বা এলএসআই ফর্মের সাথে করার চেষ্টা করব। বুঝাইতে পারছি ইহসান ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, মানে যেই মেইন কিওয়ার্ডের উপর করবো আর কি। জি, কিওয়ার্ডের সাথে আমরা আমাদের ইয়াটা কোথায়, আসলে আমরা কোশ্চেন গুলো একটু পরে নিচ্ছি, সরি আমি আসলে হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে ঠিক যাচ্ছে। আছে ভাই। সো এখানে আমরা ব্যাকলিংকস করলাম, একটা ব্যাকলিংকস কিভাবে করতে হয় সেটা বোঝাতে পারছি। আবার যদি আমরা আউটবাউন্ড লিঙ্কিং করি, আমরা লাইক এখানে একটা আউটবাউন্ড লিঙ্কিং এর ইয়াটাও নিয়ে নিই, আমাদের কোনো দেখার কিছু বাকি আছে কিনা। হ্যাঁ, আবার একটা ইম্পর্টেন্ট ব্যাপার থেকে গেছে, ফটোস। আমরা এইটুকু টেনে নিই। আমরা এই লেখাটা নিয়ে আসলাম, এই লেখাটার সাথে দুটা লিঙ্কিং করা আছে, দেখেন এটাও টিপটপের আছে, টিপটপের লিঙ্ক। এটা এটা ফেসবুকের টিপটপের যে পেজটা আছে সেই পেজটা, এইটাতে কিন্তু আমরা অবশ্যই ওপেন ইন এ নিউ ট্যাব এই সেকশনটা অন করে দিই। কারণ হচ্ছে আমাদের যখন ট্রাফিক এই লিঙ্কে ক্লিক করবে তখন সে অন্য একটা সাইডে চলে যাচ্ছে। আমি চাই না যে সে আমার ওয়েবসাইট থেকে একদম বের হয়ে যাক, অন্য একটা সাইডে চলে যাক। যখনই আমরা আউটবাউন্ড লিঙ্কিং করব বা এই এক্সটার্নাল লিঙ্কিং করব, তখন আমরা চেষ্টা করব না, অ্যাকচুয়ালি আমরা করব ওপেন ইন এ নিউ ট্যাব এই সেকশনটা সিলেক্ট করে দেওয়া। এই সেকশনটা সিলেক্ট করে দিলে কি হবে, যখন আমার ট্রাফিক আমার ওয়েবসাইট থেকে এই লিঙ্কে ক্লিক করবে, তখন সে নতুন একটা ট্যাব নিয়ে এই ওয়েবসাইটে টিকটকে অন্য একটা যে ব্যাকলিংকস দেওয়া হয়েছে সেই সাইটে চলে যাবে, নতুন একটা ট্যাবে, যাতে সে আমার ওয়েবসাইটেও থাকলো এবং সে বাইরেও চলে গেল। আমরা যদি জিনিসটা একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে এরকম দাঁড়ায়। দেখেন আমার ওয়েবসাইটে আর্টিকেলটা এইভাবে শো করতেছে।
এই দেখেন এইখানে কিছু জিনিস আছে, এটার উপরে মাউস রাখলে এটা কালার চেঞ্জ হচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন? এই যে কালার কেমন হবে, কি কালার হবে, এটা দেখতে কেমন হবে। অনেক ওয়েবসাইটে আপনারা দেখবেন এটা একটু বোল্ড থাকে, যেটার উপর লিঙ্কিং করা আছে। অন্যগুলোর উপরে কার্সর রাখলে কিন্তু এরকম আসতেছে না, বাট এইটার উপরে যদি আপনি কার্সর রাখেন তাহলে কিন্তু একটা আলাদা কালার দিচ্ছে, প্লাস একটা হ্যান্ড হ্যান্ড আইকন দিচ্ছে, যেখানে ক্লিক করলে কিছু একটা হবে। এবং সেটা লিংক লিংক কিন্তু দেখায় নিচে, এই জায়গাতে একদম নিচের দিকে এই যে লিংকের সাথে লিঙ্কিং করা আছে সেটা নিচে দেখায়। তো এই জায়গাতে মানে এটা যে কোন কালার হবে বা কেমন হবে, আন্ডারলাইন হবে কিনা, কোনো মাঝখানে কোনো ইয়া থাকবে, দাগ থাকবে কিনা, যেভাবেই হবে সেটা ডিপেন্ড করে আপনার ডিজাইনারের উপর, সে কিভাবে করাচ্ছে। এইখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমরা যদি এই লিংকে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পেজটা চেঞ্জ হবে, পেজটা চেঞ্জ হয়ে চলে আসে নতুন একটা পেজ আমাদের। আর এটা আমারই মিস্টেক আছে, এটা করা ঠিক হয়নি। আমি এসইও করার সময় আমি নিজে মিস্টেক করছি, এটা করা ঠিক হয়নি। এটা এটা সেম পেজে রাখলে বেস্ট হয়, ইন্টারনাল লিঙ্কিং সেম পেজে রাখলে বেস্ট হয়। আর এই যে টিকটকের যে আরেকটা ইয়া আছে, লিঙ্ক আছে, এটা হচ্ছে ফেসবুকে। এইটাতে যদি আপনি ক্লিক করেন আর যদি এটা যদি আপনার ওয়েবসাইটের বাইরে নিয়ে যায়, এটা ঠিক আছে। কারণ হচ্ছে আপনি আপনি টিকটকের ওয়েবসাইট থেকে বের হয়ে চলে আসছেন ফেসবুকে। সো আপনি যদি নতুন একটা ট্যাবে আসেন তাহলে আপনি ফেসবুকে আসার পরেও আপনি কিন্তু মানে টিকটকের ওয়েবসাইটেও আছেন, পাশাপাশি আপনি ফেসবুকেও আছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি ইন্টারনাল লিঙ্কিং করে সেটাকে যদি মানে ওপেন ইন নিউ ট্যাবে দিয়ে দেন, তাহলে সে আপনার ওয়েবসাইট থেকে আপনার নতুন আরেকটা, আপনার ওয়েবসাইটের ভিতরে আছে নতুন আরেকটা ট্যাব নিয়ে আছে, সেটা মানে একটু বেমানান দেখাবে। সো আমি এটা এডিট করে দেবো, আমার মিস্টেক আছে, একটু খেয়াল করে নিও তো। আমরা ইনবাউন্ড লিঙ্ক আর আউটবাউন্ড লিঙ্ক তো বুঝতে পারবো, আমরা যেটা বাইরে যাবে সেটাকে আমরা ইনে ওপেন ইন নিউ ট্যাব করে দেবো, আর যেটা আমাদের ওয়েবসাইটের ভিতরে থাকবে সেটাকে কিছু করার দরকার নেই। আর আমরা কিভাবে আমাদের লেখাটা সাজাবো সেটা আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন এখানে দেখার মতো মুখ্য আর একটা বিষয় হচ্ছে আপনাদের, জি বলেন। ভাই ইমাম বলছিলাম। জি ভাই ওইটা কি দেখাচ্ছেন কিনা হয়তো মিস করছি, ব্যাক লিংক, যেটা ব্যাক লিংকের যে ব্যাপারটা হচ্ছে অন্য একটা ওয়েবসাইটে আমারটা কিভাবে আমি ইনপুট করতে পারি না, এটা সামনে আসবে মানে বুঝি নাই, আপনি অন্য একটা ওয়েবসাইটে আপনার লিংক কিভাবে দিবেন? হ্যাঁ, আমার 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 কিভাবে কি করতে পারি? হ্যাঁ, অনেক সময় এক্সেস দেয় না, অনেক সময় তো অন্য অনেক ওয়েবসাইট আছে যেটা এক্সেস দেয় যে আমি এখানে আমার কিছু কন্টেন্ট হয়তো আপলোড করতে পারি, ওইটা আমার একটা ব্যাকলিংক হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, এটা অবশ্যই, এটা গেস্ট পোস্টিং এসইও এর একটা ইম্পর্টেন্ট পার্ট। জি, ওইটা কি বলে গেছেন না ওইটা আসবে সামনে? না না না, এটা এখন না, ওইটা আমরা চলে যাবো অফ পেজ এসইও তে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অফ পেজ, ইয়েস ইয়েস ইয়েস, ওকে ওকে। জি, তো আমরা আপাতত আমরা এতটুকু তো বুঝতে পারছি সবাই যে আমরা কিভাবে কি করব। এখন এই জায়গাতে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা যখন এসইও করি আমাদের প্রয়োজন হয় হচ্ছে ফটোসে। আমরা যখন কোনো কন্টেন্ট দিই, কন্টেন্টের মধ্যে ফটোস প্রয়োজন। যখন আমরা ফটোস নিব তখন আপনারা খেয়াল করবেন এই জায়গা থেকে ইমেজ সেকশন আছে, এখানে যখন আপনি আসবেন কিংবা এখানে আসলেন, এখানে এই জায়গাতে আসার পরে আপনি এখান থেকে প্লাসে ক্লিক করলে ইমেজ পেয়ে যাবেন, গ্যালারি পেয়ে যাবেন। আলাদা আলাদা ওয়েবসাইটে আলাদা আলাদা ইন্টারফেস থাকতে পারে, টেনশন নেওয়ার কিছু নাই। একটু একটু ভিন্ন ধর্মী হইতে পারে, এটা কোনো ব্যাপার না, এক একজন ডিজাইনার এক একভাবে করে থাকেন। তবে এখানে আপনি নর্মালি ব্যাপারগুলো একই। ক্লিক করার পরে আপনি যে ইমেজটা নেবেন, ধরেন এখানে একটা ইমেজ নেবেন, ইমেজে ক্লিক করলেন, আপনি এখান থেকে ডিরেক্ট আপলোড দিতে পারেন, আপনার মিডিয়া লাইব্রেরি থেকে নিতে পারেন, আপনার কাছে যে ইমেজ দেওয়া আছে সেটা থেকে নিতে পারেন কিংবা আপলোড দিতে পারেন। আমরা যদি ডিরেক্ট আপলোডে যাই, আমরা যদি কোনো আপলোডে যাই ডিরেক্ট, আমরা ধরেন এই ইমেজটা নিলাম, এই ইমেজটা নিলাম। এখন কথা হচ্ছে এই ইমেজটা আসলে কি কি ইমেজ বা কেমন ইমেজ, এই জিনিস কিন্তু গুগল জানেও না, বোঝেও না। গুগল তো আমার ইমেজ দেখতে পারতেছে না, তাই নয় কি? গুগল আমার ইমেজটা সে দেখতে পারতেছে না, রিড করতে পারতেছে না। সে কি করবে, তাকে আমাকে বোঝায় দিতে হবে যে আসলে আমার এই ইমেজটা এই রিলেটেড এবং এই ইমেজটা আসলে এই কাজে।
যেন গুগল বুঝতে পারে। যেমন ইউসুফ মুন্সি লিখলে কিন্তু আমার ইমেজ গুলাই শো করে। ইউসুফ মুন্সি লিখলে আপনি যদি গুগলে সার্চ করেন আমি ইউসুফ মুন্সি লিখে, তাহলে আমার ইমেজ গুলা শো করে। তাহলে গুগল বুঝে কি করে যে হ্যাঁ এই ছেলে ইউসুফ মুন্সি, সে তো আমাকে মানে গুগল তো আমাকে রিড করতে পারে না। আপনি যে কোনো জিনিস লিখলে, যে কোনো প্রোডাক্টের নাম লিখলে কিংবা যে কোনো জিনিস লিখলে তো তাকেই শো করে। যে আমার কয়েকটা ফটো এই জায়গাতে শো করতেছে, এই যে তাকেই শো করে। এই শো করার পিছনে কারণটা কি অ্যাকচুয়ালি? কারণ হচ্ছে আপনি যখন কোনো ইমেজ আপলোড করবেন, যখনই কোনো ইমেজ আপলোড করবেন অবশ্যই আপনার ইমেজটাকে আপনি রিনেম করে নেবেন। রিনেম করে নেবেন। দেখেন আমি যে এই যে ইয়াটা, আমি যে আমার যে একটা ইমেজ আমি আপলোড করেছি, আমি যে একটা ইমেজ আপলোড করেছি, আমার এই ইমেজের অবশ্যই আপলোড করার আগে আমার ইমেজের নেমটা রিনেম করে চেঞ্জ করে নিতে হবে। লাইক দেখেন আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই, আমার ইমেজের নামটা চেঞ্জ করা আছে। এখানে দেখেন আমার প্রত্যেকটা জিনিসের নাম কিন্তু চেঞ্জ করা আছে। আমরা ডাউনলোড করলাম একটা নামে, হাবি জাবি যা খুশি লেখা আছে, আপনি ফটো ক্যামেরাতে ক্লিক করলেন একটা নামে, যা খুশি তাই লেখা আছে, এমবি এমআই, বেশিরভাগ সময় এমআইবি কিংবা ইমেজ কিংবা এই টাইপের কিছু লেখা থাকে কয়েকটা সংখ্যা টংখ্যা দিয়ে। কোনো সময় ভুল করেও আমরা সেইভাবে ইমেজ আপলোড করবো না। দেখেন আমি আমি যে ইমেজ গুলো আপলোড করছি, আমি যে ভিডিও গুলো আপলোড করছি, প্রত্যেকটা প্রপার অপটিমাইজ করা, নাম চেঞ্জ করা। দেখেন একদম কমপ্লিট আমার ইমেজের মধ্যে কি কি লেখা আছে। এসইও লাইভ ট্রেনিং ইন বাংলা ক্লাস 2 ফ্রি এসইও কোর্স এমডি ইউসুফ মুন্সি। মানে আমি আমার টার্গেটের যত কিওয়ার্ড আছে গুগল যেন বোঝে যে হ্যাঁ এই ইমেজটা এই রিলেটেড। কোনো এসইও লাইভ ট্রেনিং সম্পর্কে যদি কেউ সার্চ করে তাহলে আমার এই ইমেজ পেতে পারে, কারণ আমার এখানে লাইভ ট্রেনিং এর কিছু ইনফরমেশন দেওয়া আছে। সো আমরা যে ইমেজটাই আপলোড করি না কেন সেই ইমেজটাকে অবশ্যই রিনেম করে নিব। ইমেজের ক্ষেত্রে যে কাজ, আমরা প্রথমে ইমেজকে রিনেম করব, দেন ইমেজ রিনেম করার পরে আমাদের দ্বিতীয় কাজ থাকবে, আমরা দ্বিতীয়ত সেই ইমেজের সাইজ যেন 120 কেবি এর বেশি না হয়। বুঝতে পারছি? আমরা যে ইমেজটা আমাদের ওয়েবসাইটে আপলোড করব সেই ইমেজের সাইজটা যেন 120 কেবি এর মধ্যে না হয়, 120 কেবি এর উপরে না হয়। তাহলে সেই ইমেজটা কি প্রবলেম করবে, আপনার ওয়েবসাইটকে লোডিং এ স্লো করবে। আপনি তো একটা ইমেজ আপনার ওয়েবসাইটে আপলোড করবেন না, একটা ই কমার্স সাইটে অনেক ইমেজ থাকে, অনেক ইমেজ থাকে। আপনি যদি সেই ইমেজ গুলো বড় সাইজে 100 কেবির উপরে নেন তাহলে কিন্তু আপনার জন্য যথেষ্ট প্রেসার হয়ে যাবে। আমি যদি আমার আরো একটা ওয়েবসাইট আপনাকে দেখাই, ইমেজের সাইজ আমরা কখনোই 120 কেবি এর উপরে নিব না, তাহলে আমাদের লোডিং স্পিডটা বেড়ে যাবে। এটা হচ্ছে ইমেজ সংক্রান্ত দুইটা কথা বললাম, একটা রিনেম, একটা সাইজ। আমরা সঠিক সাইজ ব্যবহার করব ইমেজে। যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখেন আমার মিডিয়া লাইব্রেরি যদি আপনি দেখেন এই ওয়েবসাইটটা, আমার প্রত্যেকটা ইমেজ অপটিমাইজ করা। কোন একটা ইমেজ 120 কেবির উপরে নেই, দেখেন খেয়াল করলে 9 কেবি, 18 কেবি, 35 কেবি, 16 কেবি, 14 কেবি, 12 কেবি, 23 কেবি, এটা 18 কেবি, 19 কেবি। আপনি তার মানে এই না যে আপনার যদি আমি ইমেজের সাইজ কমাই দিতে বলি তাহলে আপনি ভালো ইমেজ পাবেন না, ইমেজ কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, তা কিন্তু না। 33 কেবি আমার প্রোডাক্ট ঠিকই চলে আসছে। আপনার ইমেজ যদি মানে সাইজ বেশি, এটা 32 কেবি, আমার প্রোডাক্টের কালার, প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে, বাস এনাফ। আপনি যে ইমেজটা আপনার ওয়েবসাইটে আপলোড করতেছেন সেই ইমেজের কোয়ালিটি ভালো রেখে যত কম কেবিতে নিয়ে আসা যায়, এটা 16 কেবি আছে, যত কম কেবিতে নিয়ে আসা যায় আপনি চেষ্টা করবেন যেন তত কম কেবিতে চলে, সেটা 20 কেবি আছে। এই যে
আমি 20 কেবি, আমি তো চেষ্টা করছি 50 কেবির নিচে রাখা, যাতে আমার ল্যান্ডিং পেজের স্পিডটা প্রপার থাকে, রাইট স্পিড থাকে। আমার 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 যে ইয়া আমার স্পিডটা যেন ঠিক থাকে। সো আমরা আমাদের ইমেজ নেওয়ার পরে, ইমেজটা আমরা যখন নেওয়ার আগে আমরা অবশ্যই চেষ্টা করব যেন সেই ইমেজের সাইজটা যেন কম হয়। এই সাইজের ব্যাপারে একটা টিপস দিয়ে দেই, সেটা হচ্ছে আপনি সাইজের ব্যাপারে যদি দেখেন, তাহলে আমি কিছু টুলস দিচ্ছি। এই টুলসে আপনি সাইজ কমাতে পারবেন। এখানে হচ্ছে সাইজ, আমরা এই ওপেন করি। পিএনজি এই যে সাইটটা, এই সাইটটাতে কি হয়, আপনার এটা কম্প্রেস করে, আপনি যে সাইজের ইমেজ এখানে আপলোড দিবেন, আপলোড দেওয়ার পর কম্প্রেস করলে আপনার ইমেজের সাইজ সে কমায় দিবেন। জাস্ট যারা মানে সাইজ কমানোর কোনো ওয়ে পাচ্ছে না তাদের জন্য বললাম, অনলাইনে জাস্ট খুব কম সময়ে আপনি আপনার ইমেজের সাইজ কমায় নিতে পারবেন এই টুলস এর মাধ্যমে। তো সাইজ কমানো কোনো বড় ইয়া না, প্রবলেমস না, সাইজ যে কোনো ভাবে কমানো যেতে পারে। কোয়ালিটি ঠিক রাখে আপনি এইভাবে কমাইতে পারেন। ইমেজের তৃতীয় যে কথাটা থাকতেছে সেটা হচ্ছে ইমেজের অল্টার টেক্সট। এই দেখেন এই জায়গাতে ইমেজটা সিলেক্ট করার পরে এখানে অল্টার টেক্সট নামে একটা টেক্সট আছে, যেটা আমার এটা যে এই ইমেজটা কি রিলেটেড সেটা গুগলকে লিখে বোঝাই দিতে হবে। কয় জায়গায় আমরা বোঝাই দিচ্ছি দেখেন, আমরা ইমেজটা যখন রিনেম করছি সেই জায়গাতে গুগলকে বোঝাইছি হ্যাঁ ইমেজটা এই টাইপের, এই জায়গাতে আবার আমরা লিখে বোঝাই দেবো ইমেজটা কোন টাইপ। এখানে আপনার ইমেজ কোন জায়গায় বসবে, মাঝখানে সাইডে কোন ভাবে বসবে সেটা আপনি এখান থেকে মেনটেন করতে পারেন। ইমেজটাকে যদি কোনো লিংকস দিতে চান, ব্যাকলিংকস দিতে চান ইমেজে, তাহলে সেটা এখানে দিতে পারেন। কিন্তু এখানে এসইও ফ্রেন্ডলি একটা কথা বলি, ইমেজে ব্যাকলিংকস দেওয়া আসলে ঠিক না। ধরেন আপনার কোনো ইমেজ পছন্দ হয়েছে, আপনি কোনো প্রোডাক্টের উপরে ক্লিক করে প্রোডাক্টটা দেখতে যাচ্ছেন, প্রোডাক্টের ইমেজে ক্লিক করলেন, যেন ইমেজ সাধারণত মানুষ ক্লিক যদি করে সে চায় সেই ইমেজটা যেন বড় হয়, সে ক্লিয়ারলি দেখতে পারে। সেই কারণে একজন লোক ইমেজের উপরে ক্লিক করে, বাট আপনি যদি ইমেজকে কোনো ব্যাকলিংকস দিয়ে দেন, যেখানে যেমন আমরা লেখাকে ব্যাকলিংকস দিচ্ছি, সেরকম আপনি সেম এখানে লিংকের উপরে ক্লিক করে, ইনসার্টের লিংকের উপরে ক্লিক করে আপনি বিন্দাস একে একটা ব্যাকলিংকস দিয়ে দিতে পারবেন। বাট কথা হচ্ছে আপনি একে ব্যাকলিংকস দিবেন না, এটাকে আপনি আলাদা ট্যাবে নিয়ে ওপেন করাতে পারবেন। যাই হোক, আপনি ইমেজকে কখনোই ব্যাকলিংকস দিবেন না, কারণ ইমেজ একটা লোক অবশ্যই ইমেজের উপরে ক্লিক করবে সেটা বড় করে দেখার জন্য। যদি ইমেজের উপরে ক্লিক করার পর অন্য কোনো ওয়েবসাইটে ঠেলে দেয়, তাহলে আপনার প্রতি তার ট্রাস্টটা নষ্ট হয়ে যাবে। মুন্সি ভাই, জি হ্যালো মুন্সি ভাই, একটা কথা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে ইমেজটা ধরেন যে এই ইমেজে ক্লিক করলে আমার ইউটিউব পেজে চলে যেতে পারে, এই ইমেজে ক্লিক করলে আমার ফেসবুকে চলে যেতে পারে, সেটার ওয়েটা কি, সেটা কিভাবে দেওয়া যেতে পারে? হ্যাঁ, এই জায়গাতে আপনি সুন্দরভাবে ধরেন এই ইমেজটাতে আপনি ইমেজের উপরে এই জায়গাতে ক্লিক করলেন, ক্লিক করে এই জায়গাতে আপনি আপনার ইউআরএলটা বসায় দিবেন। ইউআরএলটা বসায় দিলে আপনার আমি যেরকম দেখাইলাম না, লেখার উপরে ক্লিক করলে অন্য জায়গায় চলে যাইতেছে, অন্য পেজে কিংবা অন্য কোনো আর্টিকেলে, সেম আপনি যদি এই জায়গাতে যে লিঙ্কটা দিবেন ইমেজের উপরে ক্লিক করলে সেই লিঙ্কে চলে যাবে। সেটা আপনি ফেসবুককে দেন, আপনার ফেসবুক প্রোফাইলকে দেন, কিংবা ইনস্টাগ্রাম প্রোফাইলকে দেন, কিংবা আপনার লিঙ্কডইন প্রোফাইলকে দেন, কোনো ম্যাটার না, আপনি যে জায়গায় পাঠাতে চান সেই জায়গায় পাঠানো সম্ভব ইমেজের উপরে। জাস্ট দেখেন ইমেজের উপরে ক্লিক করলে এই জায়গাতে লিঙ্কের আইকন দিচ্ছে, এখানে ক্লিক করবেন, এই জায়গাতে আপনার লিঙ্কটা পেস্ট করে দিবেন। সেটা আপনি যে কোনো লিঙ্ক দেন না কেন চলবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি সাজেস্ট করব আপনারা এসইও ফ্রেন্ডলি হিসেবে লিঙ্ক ব্যবহার করবেন না, তাহলে আপনার যে ভিজিটর তারা উপকৃত হবে না, খুশি হবে না আর কি, তারা ভিড ফ্রেন্ডলি হবে না। ইমেজে ক্লিক করলো সে আপনার ছবি ছোট দেখা যাচ্ছে বড় বেলা দেখার জন্য, আর আপনার ঢোকায় দিলেন ফেসবুকে, তাহলে সেটা কিন্তু একদম ইউজারের বিহেভিয়ার চেঞ্জ করে দিবে। সো আমরা যদি প্রয়োজনে লিঙ্ক ব্যবহার করি। জি বলেন। এখানে একটা ব্যাপার আছে, মুন্সি ভাই এখানে একটা ব্যাপার আছে, একটু ইন্টারাপ্ট করলাম। আমি জানি না আমার সাথে অন্যান্য পার্টিসিপেন্ট একমত হবে কিনা। ব্যাপারটা হলো কি, ধরেন যে আপনার এটা তো কন্টেন্ট মানে কন্টেন্ট টাইপ একটা ওয়েবসাইট, আর্টিকেল ব্লগ টাইপ একটা ওয়েবসাইট, কিন্তু ধরেন যে আরো অন্য কারো হইতে পারে যে তার ব্লগ সাইট ওয়েবসাইট না, তার ধরেন যে ফাস্টফুড টাইপ ওয়েবসাইট, ফাস্টফুড টাইপ।
আবার ধরেন যে তার হচ্ছে ধরেন কি ভিডিও টাইপ ওয়েবসাইট, জি হ্যাঁ, মানে ফাস্টফুড আর রান্নাবান্না একই, যার জন্য আমি আর এটা বললাম না, আমি ভিডিও টাইপের একটা ওয়েবসাইট বললাম। তো এখন ধরেন যে ভিডিওটা তার ওয়েবসাইটে ইয়া নাই, মানে আপলোড করা নাই, কারণ এটা তো অনেক জিবি খায়, অনেক ডাটা খায়। হ্যাঁ তো এর আগে বলছিলেন যে আপনি একটা ইউআরএল দিয়ে আপনি আপনার ইউটিউবে নিয়ে গেলেন অথবা অন্য জায়গায় নিয়ে গেলেন, হ্যাঁ ওটা ভালো। তো এখন আপনি যেটা বলতেছেন যে এখানে আবার ইউআরএলটা ব্যবহার করলে সে তো আমার ওয়েবসাইট থেকে অন্য একটা প্ল্যাটফর্মে চলে গেল, ইউটিউবে চলে গেল হ্যাঁ। অথবা ফেসবুকে চলে গেল, তখন সে আমার ওয়েবসাইটে আবার কামব্যাক নাও করতে পারে। জি। আপনি এই জন্য বলতেছেন হয়তো। না, কিন্তু যাদের বল। কিনা রান্না বান্নার ওয়েবসাইট অথবা ফাস্ট ফুডের ওয়েবসাইট, তাদেরকে তো অবশ্যই তার ইউটিউব চ্যানেল তো নিতে হবে। সেই ক্ষেত্রে কি হবে বলেন? জি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে আপনি এই জায়গাতে ইমেজ, মানে আমি ইমেজ আপলোড করার কথা বলছি। আপনি যদি ইমেজ আপলোড করেন তাহলে লিংক দিবেন না। যদি আপনি ডিরেক্ট কোনো লিংক নিয়ে এসে দেন তাহলে তো ইমেজ অটোমেটিক এসে বসে যাবে। এটা হচ্ছে প্রথম কথা। ইমেজ কিংবা কোনো ভিডিও এসে বসে যাবে, ইনসার্ট হয়ে যাবে, সেক্ষেত্রে তো আপনি ডিরেক্ট লিংকই শেয়ার করতেছেন। যদি আপনি কোনো ইমেজ শেয়ার করেন, যেমন আপনি ই কমার্সে কিন্তু লিংক বসাইতে পারবেন। যদি আপনি ই কমার্স ওয়েবসাইট করেন সেহেতু আপনি লিংক দিয়ে কোনো লাভ হবে না। যদি আপনি কোনো ব্লগিং করেন সেহেতু কোনো লিংক দিয়ে কোনো কাজ হবে না, আপনাকে অবশ্যই ইমেজই ব্যবহার করতে হবে। ই কমার্সে আপনি প্রোডাক্টের ইমেজ না দিয়ে লিংক দিতে পারবেন, এটা কখনোই সম্ভব। আপনি যেটা বললেন এবার, সেটা হচ্ছে একজন রাঁধুনি কিংবা একজন মানে ফুড রিলেটেড কোন একটা ইউটিউব চ্যানেল, ওনার কিন্তু মেইন ফোকাস ইউটিউবে, ওনার কিন্তু মেইন ফোকাস ওয়েবসাইটে না। উনি চায় যে ওনার ট্রাফিকটা ওয়েবসাইটে যতটুকু টাইম থাক তার থেকে বেশি ওনার ইউটিউব চ্যানেলে গিয়ে তার ভিডিওটা দেখুন। Yes, yes, right, right. তার টার্গেট কিন্তু এটা। সে অবশ্যই সে ব্যাকলিংকস ব্যবহার করবে যেন সে ক্লিক করে তার ওয়েবসাইটে তার ইউটিউব চ্যানেলে চলে যায় এবং তার ভিডিওটা ভিউ করে। কারণ সে লিখে বোঝাইতে পারবে না, একজন কুকার লিখে যতটুকু বোঝাইতে পারবে সে দেখায় তার থেকে ভালো বোঝাইতে পারবে। সো সে চাবে যেন সে তার ট্রাফিকটাকে টেনে, আমরা যেরকম চেষ্টা করি সবসময় ই কমার্স ওয়েবসাইট ওয়ালারা কিংবা কোনো ব্লগাররা চেষ্টা করি ফেসবুক থেকে হোক কিংবা যত সোশ্যাল মিডিয়া থেকে হোক কিংবা ইউটিউব থেকে হোক, লোককে টেনে আমাদের ই কমার্স ওয়েবসাইটের প্ল্যাটফর্মে নিয়ে আসতে, যেন এখানে এসে সে অর্ডার প্লেস করে। সেম একজন ইউটিউবার চাবে সে সব জায়গা থেকে ট্রাফিক টেনে তার ইউটিউব চ্যানেলে নিয়ে যেতে, সে অবশ্যই লিংকই ব্যবহার। জি জি জি, সেটা আপনার প্রয়োজনের উপরে ডিপেন্ড করবে আর কি, আপনি কি করতেছেন। কিন্তু যদি আপনি ইমেজ ব্যবহার মানে করেন, প্রোডাক্টের উপরে আসলে আমি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছি, আমার ওয়েবসাইটে কিসের, জি জি আসলে তাই। কিন্তু করা যাবে, মানে সেটা আমি সেটা করা যাবে। জি জি ওকে ওকে ওকে। এখন কথা হচ্ছে আপনি নর্মাল থিঙ্কিং এ চিন্তা করে দেখেন, বেশিরভাগ মানুষ কিন্তু ইমেজের উপরে ক্লিক করে ইমেজটা বড় করে দেখার জন্য, ইমেজটা ঠেলে আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবে সেই উদ্দেশ্যে না। সে আর্টিকেলটা পড়তেছে, পড়ার মাঝখানে একটা ইমেজ পড়ছে, সেই ইমেজটা তখনই ক্লিক করবে যখন সে ঠিকমতো দেখতে পাচ্ছে না, বুঝতে পারতেছে না কিংবা ডাউনলোড করতে চায়। এরকম কোনো কারণে ইমেজের উপরে ক্লিক করে। তাছাড়া ইমেজের উপরে ক্লিক করে না, ইমেজের ইমপ্রেশনই বেশি, ইমেজের ক্লিক খুব কম, ইমপ্রেশন বেশি। সো আমরা ইমেজ বসালাম, ইমেজ বসানোর পরে লিঙ্কিং সিস্টেমটা এখান থেকে দেখলাম। এইখানে দিব আমরা হচ্ছে আমাদের ইমেজের অল্টার টেক্সট। অল্টার টেক্সটটা আমরা এই জায়গাতে এমন অল্টার টেক্সট দিব যে অল্টার টেক্সটটা অবশ্যই আমার ইমেজের সাথে রিলেটেড। এই অল্টার টেক্সট আমি এইভাবেই দিব, যেটাতে আমি রিনেম করছি আমি ডিরেক্ট সেটাও লিখে দিতে পারি, কিংবা আমি এসইও ট্রেনিং ইন বাংলা with MD মুন্সি। এই যে দেখেন এই ইমেজটা আসলে টার্গেট করতেছি আমি এসইও কে, এসইও ট্রেনিং কে টার্গেট করতেছি, আর আমি আমার সেলফ ব্র্যান্ডিং করতেছি, ইউসুফ মুন্সিকে মানুষকে চেনাইতেছি। সো আমি এখানে আমার দুইটা কিওয়ার্ড কে আমার অল্টার টেক্সটের মধ্যে ঢুকাই দিই। আমরা অবশ্যই মানে আমরা যখন আর্টিকেল লিখবো অবশ্যই আমরা সেই আর্টিকেল রিলেটেড ইমেজই নিব। তার মানে আমাদের আর্টিকেল রিলেটেড মানে কিওয়ার্ড রিলেটেড ইমেজ নিব। কিওয়ার্ড রিলেটেড ইমেজ যদি নেই, আমরা আমাদের অল্টার টেক্সটের মধ্যে আমরা আমাদের কিওয়ার্ড কে প্লেস করার চেষ্টা করব। আমরা যে কিওয়ার্ড কে নিয়ে কাজ করতেছি আমরা আমাদের অল্টার টেক্সটের মধ্যে সেই কিওয়ার্ডটা যেন বসে সেদিকে খেয়াল রাখি। এই হচ্ছে ইমেজের ব্যাপার। ইমেজটা আপাতত এইটুকু কাজ করলে আশাবাদী যথেষ্ট ভালো হবে, কোনো সমস্যা নেই। এখানে
সাব অ্যাট্রিবিউট দিলেও চলবে, টাইটেল অ্যাট্রিবিউট দিলেও চলবে, না দিলেও চলবে, এটা কোনো প্যারা নাই। প্যারা হচ্ছে এটা, আপনি অল্টার টেক্সটটা কি দিচ্ছেন। অল্টার টেক্সটের আরো একটা ব্যাপার আছে। অল্টার টেক্সটের ব্যাপার হচ্ছে আপনি যে অল্টার টেক্সট এবং রিনেমের যে ব্যাপারটা, রিনেমের ব্যাপার হচ্ছে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, সবাই খেয়াল রাখবেন এবং প্র্যাকটিস করবেন। আপনি রিনেম করার সময়, অল্টার টেক্সট ব্যবহার করার সময় স্পেস ব্যবহার করবেন না। স্পেস ব্যবহার করবেন না বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এমডি ড্যাশ ইউসুফ, এইটা হচ্ছে সঠিক অপটিমাইজেশন। যারা একটু কাইন্ডলি কেয়ারফুলি দেখবেন, এইটা হচ্ছে সঠিক অপটিমাইজেশন। আপনি ভিতরে স্পেস ব্যবহার করবেন, আপনি তো ডিরেক্ট এমডি স্পেস দিয়া ইউসুফ মুন্সি লিখে দিতে পারেন, কিন্তু এটা করা যাবে না। আপনি স্পেস না দিয়ে এই ড্যাশ, এই সাইনটা ব্যবহার করবেন। অলওয়েজ এই সাইনটাকেই ব্যবহার করবেন, সবসময় এই সাইনটা ব্যবহার করবেন। এইটাকে ব্যবহার করে আপনি আপনার যে ইমেজটা ব্যবহার করছেন সেটাকে রিনেম করবেন। আমরা যদি আপনাকে অপটিমাইজ করা ইমেজ দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন আমার গুলা বাদই দিই, ওর মধ্যে দেখাই। যেমন ধরেন স্মার্ট ওয়াচ লিখে যদি সার্চ করি, এখানে যত ইমেজ শো করতেছে দেখেন, লক্ষ্য করলেই আপনারা পেয়ে যাবেন। এই জায়গাতে শো করাচ্ছে না, ওরা শো করাচ্ছে দেখেন এই জায়গাতে চায়না, এটা কিন্তু ওর টাইটেল চায়না, এটা হচ্ছে ওর টাইটেল। এই যে দেখেন পাইছি, এটা হচ্ছে ওর টাইটেল নাম। টাইটেলের পরে ওই যে নিচে যে নামটা সে দিছে দেখেন, প্রত্যেকটার ভিতরে ড্যাশ ব্যবহার করা, মেড ক্লোন ড্যাশ ইন ড্যাশ চায়না.com, এই যে এইভাবে ওরা ব্যবহার করছে। কোনোটাতে মানে ডিরেক্ট স্পেস দেয়া গেছে, এরকম অপটিমাইজ করা সেটা এসইও ফ্রেন্ডলি না। অপটিমাইজ করার সময় আপনি অবশ্যই ড্যাশ ব্যবহার করবেন, কোন স্পেস ব্যবহার করবেন। এই যে দেখেন এগুলো ব্যবহার করছে। আমি আপনাকে আরো ভালোভাবে দেখাই আমার ওয়েবসাইট থেকে। এই যে দেখেন আমি কিভাবে ব্যবহার করছি, হরলিক্স ড্যাশ লোগো soidpushop.com, এই যে এইভাবে আপনি আপনার ওয়েবসাইটের যে ইমেজগুলো আপলোড করতেছেন সেটা মানে অল্টার টেক্সট এবং যে রিনেমটা করতেছেন টাইটেল, সেটা এইভাবে হবে। মানে এই টাইটেলটা কিন্তু এই যে ইমেজটা, ইমেজের নাম থেকে ধরে নিয়ে আসছে। ইমেজের যে আমরা রিনেম করে যে নামটা লিখছি দেখেন, আমার প্রত্যেকটা ইমেজ এইভাবেই দেওয়া আছে, প্রত্যেকটা ইমেজ এইভাবেই দেওয়া আছে, কারণ এটাই এসইও ফ্রেন্ডলি। এসইও তে র‍্যাঙ্ক করতে। তাহলে ইমেজের রিনেম করার ক্ষেত্রে এটা একটা ব্যাপার ইস্যু, এটা জি একটা খুব বড় একটা ব্যাপার। আচ্ছা, জি। এটা হচ্ছে যে আমি একটু বলি, এই যে আপনি যে ইমেজগুলো নিয়ে আসছেন, এখন এটা হচ্ছে কপিরাইটের ইস্যুতে যাতে না পড়েন সেই জন্য কি রিনেমটা করা? না না না, কপিরাইটের সাথে মানে আপনি কিছু প্রোডাক্ট আছে যেটা আপনার কপিরাইট মানে ধরার কোনো ওয়ে নাই। এখন আপনি তীরের তীরের কি মিনিকেট চাল, তীরের মিনিকেট চাল, এটার প্যাকেট কি কপিরাইট করার কোনো সম্ভাবনা আছে? তবে আমরা কিন্তু আমি আরেকটা জিনিস যেটা আমি মিস করে গেছি, সরি। না মানে ভালো ভালো আমি কথা বলছেন। কপিরাইটের ব্যাপারটা বলতেছি যে আপনি যে ইমেজটা ব্যবহার করতেছেন জি এটা তো তীরের ইমেজ, হুম কারণ এটা তো আপনার ডিজাইন করা ইমেজ না। জি, কিন্তু এই ক্ষেত্রে হ্যাঁ, তীরের ইমেজ আপনি ব্যবহার করতে পারেন, তীর ক্লেম করবে না, কারণ তীর চায় যে আপনি সেটা ব্যবহার করেন, অনলাইন প্রমোশন করেন, মানুষের সামনে যাক, সেটা তীর নিজেই যায়, ব্র্যান্ডিং সে নিজেই করে। এই ধরনের আচ্ছা। প্রোডাক্ট নিয়ে কোনো সমস্যা নাই, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি কপিরাইট করবেন না। এখন আপনি কপিরাইট করবেন না কাকে? এই প্রোডাক্টটার এক কর্নারে টিপটপ লেখা আছে, সে সাপোজ, কারণ আমি যেহেতু এই প্রোডাক্টটা আমি আমার ওয়েবসাইটে আপলোড করছি, তাহলে আমি আমার ওয়েবসাইটে সৈয়দপুর শপ, আমি আমার কোনো ব্র্যান্ডের নাম এখানে আমি উল্লেখ করে দিতেই পারি, আমি আমার কোম্পানির নাম দিতে পারি। যেহেতু উপরে তীর, ওরে আমি ধরা ছোঁয়া, ওরে আমি টাচ করতেছি না, ওর মতো ও আছে। আমি যে ইমেজটা আপলোড করছি সেই ইমেজটাতে আমি আমার এক সাইডে কোন একটা কিছু লিখে দিলাম, কিংবা আমি আমার শপের লোগো দিয়ে দিলাম, কিংবা হচ্ছে আমার আমার কোনো মানে
কোনো স্লোগান দিয়ে দিলাম, এরকম অনেক জিনিস অনেকেই তাদের ওয়েবসাইটে তারা ইমেজের সাথে ব্যবহার করে। লাইক চাল ডাল, এই যে দেখেন ফ্রি ডেলিভারি এখানে একজন লিখে রাখছে, এরকম অনেক লোগো দেওয়া থাকে, অপো ওয়াচ এখানে অপো দেওয়া আছে দেখেন। এই যে জিনিসগুলো, এই ধরনের লেখা কোনো মানে ইমেজ আমরা ব্যবহার করবো না, যেটা অন্য কোনো ব্র্যান্ড এখানে দেখেন দেওয়া আছে কোনো ব্র্যান্ডের নাম। তো যারা তাদের ব্র্যান্ডের নাম কিংবা কোনো জিনিস তাদের কোনো ইমেজের উপরে দিয়ে রাখছে, আমরা সেই ধরনের ইমেজ ব্যবহার করবো না, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা ব্লগিং করার সময় এইটাতে যে ইমেজ গুলা ব্যবহার করতেছি, মানে প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টের ইমেজ তো সেটাই হবে, এটার কোনো ওয়ে নাই। প্রোডাক্ট কোম্পানি চাই সেল, কোম্পানি আপনার কপিরাইটে কোনো ইস্যুতে আসবে না। কিন্তু আপনি কোনো ন্যাচারাল ফটো নিলেন যেটা কোনো ফটোগ্রাফারের কপি করা, ফটোগ্রাফারের তোলা, সে আপলোড করছে তার কোনো সাইটে কিংবা গুগলে দিছে। আপনি যদি সেই ফটো গুগল থেকে ডাউনলোড করে আপনি যদি সেটাকে আপনার ওয়েবসাইটে আপলোড করেন, তাহলে কিন্তু আপনি কপিরাইট ক্লেমে পড়বেন, এটা মনে রাখতে হবে, এবং সেটা করা যাবে না। এর জন্য আমি অবশ্যই বলে দিচ্ছি, আপনারা ওয়েবসাইটে যে ফটোস গুলো আপলোড করবেন, সেটা যদি কোনো জায়গা থেকে ডাউনলোড করাও থাকে, তাহলে একটু মানে এডিট করে চেঞ্জ করে নেবেন অবশ্যই। অনলাইন চেঞ্জিং এর জন্য ক্যানভাসে সেক্ষেত্রে তো রিনেমও করে নিতে হবে। রিনেম তো মানে কম্পালসারি, আর এটাও হ্যাঁ কম্পালসারি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা আলাদা জিনিস, এটা আলাদা। করতে হবে আপনাকে সবগুলাই করতে হবে, সব এসইও করে দিলে ভাই, সরি এসইও করা রিনেম করা কি একই জিনিস পুরা? এসইও তো আমরা যা করতেছি সবকিছু এসইও। না না, ছবি যে এসইও করা হয়, ছবির তো আপনি এসইও করতেছেন এইভাবেই। আপনি সেই ছবিটাকে মানে আপনি একটা ছবির এসইও করা বলতে যতটুকু বোঝায়, নরমালি একটা ছবির এসইও করা বলতে বোঝায় সেই ছবিটাকে আমরা হচ্ছে রিনেম করব। প্রথম সেই ছবিটাকে আমরা প্রপার রিনেম করব প্রথম। দ্বিতীয়, সেই ছবিটা যেন কপি না হয়, আমরা কপির বাইরে যাব। যদি ছবিটা কপি হয় কোনো জায়গা থেকে ডাউনলোড করা হয়, তাহলে আমরা সেটা ক্যানভা কিংবা স্ন্যাপা কিংবা অন্য কোনো ওয়েব টুল দিয়া, কিংবা আমরা যদি ফটোশপ বুঝি ভালো, ফটোশপ দিয়া যে কোনো ভাবে আমরা সেই ছবিটাকে করবো আর কি, কপি যেন না হয়, কপিরাইটের বাইরে নিয়ে যাবে। এ হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয় কথা, আপনি যদি কপি মানে যদি এডিট না করতে পারেন ছবি, আপনি গুগলে অহরহ ফটোস পাবেন যেগুলা কপিরাইট ক্লেমে পড়বে না, যেটা ফ্রি ফটো, যেটাকে ফ্রি স্টক ফটো বলে, ফ্রি ফটো। আপনি গুগলে জাস্ট ফ্রি ফটো লিখে সার্চ করলে আপনি ফ্রি ফটো পেয়ে যাবেন, যেটা কপির মধ্যে আসবে না, এটা পেইড ফটো না, যেটা কপির মধ্যে আসবে না। এই গেল আরেকটা কথা। তারপরে আপনি যখন রিনেম করলেন, রিনেম করার পরে একটা ফটোকে সঠিকভাবে ঠিক করলেন যে এই ফটোটা কপি না, সিলেক্ট করার পরে সেই ফটো যখন আপলোড দিলেন, আপলোড দেওয়ার পরে আপনি সেই ফটোতে অল্টার টেক্সটটা ব্যবহার করলেন, এবং হচ্ছে আপনার ফটোর যে সাইজটা 100 কেবির ভিতরে রাখলেন, 120 কেবির ভিতরে রাখলেন। এইগুলাই কিন্তু এসইও অপটিমাইজ করে করা, এগুলাই একটা ইমেজের জন্য এসইও করা। ইমেজটাকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি যখন ইমেজটা আপলোড করবেন এসইও ফ্রেন্ডলি করে আপলোড করা, এইটাই হচ্ছে একটা ইমেজকে এসইও ফ্রেন্ডলি করে আপনার ওয়েবসাইটে আপলোড দিলেন। কিন্তু এই ইমেজটাকে এসইও করা বলতে আমরা কি বুঝি? এসইও করা বলতে অনেক সময় আমরা বুঝি মানে কোন এক সময় এসইও বলতে বোঝানো তো ব্যাকলিংকস, মানুষের সামনে সামনে পৌঁছানো, শুধু মার্কেটিং করা, ব্র্যান্ডিং করা, অ্যাডভার্টাইজমেন্ট, মানুষের দ্বারে দ্বারে ওই লিঙ্কটাকে, ওই ছবিটাকে, ওই কথাটাকে, ওই ভিডিওটাকে মানুষের সামনে সামনে পৌঁছানো, ছড়ায় ছিটায় দেওয়া, এটাকেই মানুষ এসইও মনে করতে। অ্যাকচুয়ালি কিন্তু এটা এসইও না, ওইটা হচ্ছে অফ পেজ এসইও, যখন আমরা লিঙ্ক বিল্ডিং করি, এবং ওইটাই সহজ কাজ। এসইওর কিন্তু এটাই মনে রাখার ব্যাপার। আমরা যেটা করতেছি অন পেজ এসইও, এটাই কিন্তু মেইন ফ্যাক্ট, এটাই কিন্তু বেশি কাজে দিবে এখন। কারণ গুগল লিঙ্ক বিল্ডিং এর থেকেও গুগল বর্তমান প্রায়োরিটি দিচ্ছে বেশি কন্টেন্টের উপরে। আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন সেই কন্টেন্টটার কোয়ালিটি কেমন, কতগুলা ইনবাউন্ড লিঙ্ক আছে, কতগুলো আউটবাউন্ড লিঙ্ক আছে, আপনি যে ইমেজটা দিচ্ছেন সেই ইমেজটা প্রপার অপটিমাইজ করা কিনা, ইমেজটা কিভাবে প্রপার অপটিমাইজ করবো সেটা এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি, প্রপার অপটিমাইজ কিনা, তারপর আপনি সাব হেডিং ব্যবহার করছেন কিনা, আপনি H1 H2 H3 ট্যাগস ব্যবহার করছেন কিনা,
টাইটেলটা ঠিকভাবে অপটিমাইজ করছেন কিনা, সেই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা ঠিক মতো করা আছে কিনা। গুগল এইদিকে ফোকাস করে বেশি। গুগল ওই এখন আর ব্যাকলিংস কে কতটা পাইছে সেদিকে ফোকাস করে, অবশ্যই ফোকাস করে, কিন্তু তুলনামূলক এর থেকে কম। আপনার ওয়েবসাইটের কন্টেন্টটাকে সঠিকভাবে সুন্দরভাবে অপটিমাইজ করে সাজাইতে হবে। যদি কোশ্চেন থাকে অবশ্যই নোট করবেন। হয়তো লেকচারের মধ্যে ঠিকঠাক মতো উত্তর দিতে পারতেছি না, মিক্সড হয়ে যাচ্ছে। যতগুলা কোশ্চেন থাকবে অবশ্যই নোট করবেন। আর একটা ব্যাপার হচ্ছে, এই দেখেন আমাদের এই ইউএস এসইও এই পাশে আমাদেরকে দেখায় দিচ্ছে যে আমাদের আমাদের এসইও স্কোরটা কি, আমাদের এসইও স্কোরটা কি, রিডেবিলিটি গুড, এসইও অ্যানালাইজ, এটা ওকে, সরি এটা ওকে, এটা ওকে, এটা আমাদের করতে হবে গুড, মানে গ্রিনে আসতে হবে। এখন এটা ইয়েলোতে আছে, আমরা এটা গ্রিনে নিয়ে আসবো। মুন্সি ভাই এরপরে কি আমরা কি সরি, টাইম তো শেষ, মানে আমরা কি ঢুকবো এরপর আবার? আপনারা যেটা বলবেন সেটাই। উম, আর এক ধাপ নেই, কোশ্চেন টোশ্চেন করি, আরেকটু নেই। শিওর শিওর, কিন্তু লোকজন এত কম কেন? 10 জন না ছিল? লোকজন বের হয়ে গেছে, আমি জানি না কেন। ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য আমার কিছু লোক যেগুলা থাকে ওগুলা নেই। আজকে ওয়াইফাই প্রবলেম খুব করতেছে ভাই, আমার 8 থেকে 10 বার মানে বের হয়ে গেছে, আমি আবার ঢুকছি। অবশ্য ফোন দিয়েই কানেক্ট করে রাখছি, এই জন্য আমি ওয়াইফাই ব্যবহার করছি না। যাই হোক, আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, আমরা এটা শেষ হয়ে গেলে আবার আমরা সেম লিংকে আসবো। এখন আমরা ইমেজ অপটিমাইজ শিখলাম, কিভাবে ইমেজ অপটিমাইজ করা যাবে। এই জায়গাতে আরো একটা জিনিস দেখেন, আমরা যেটা ছেড়ে আসছি, আমরা এই পাশ থেকে যাই। দেখেন পারমালিঙ্ক হচ্ছে এইটা আছে। আমরা কি বলছি, আমাদের আমরা এই পাশে গেলে সময় কভার করতে পারবো না। আচ্ছা, আমরা এই ক্লাসটা শেষ করে আমরা নতুন ক্লাসে এসে আরেকবার ঢুকিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা ভাই, 1 মিনিট যেহেতু আছে তাহলে কোশ্চেন একটা করি, যে আপনি সৈয়দপুর শপে দেখলাম যখন ইমেজে অল্টার টেক্সট ইউজ করলেন তখন দেখলাম যে আন্ডারস্কোর দেওয়া, আপনি তো বললেন যে ওই যে ড্যাশ ইউজ করতে, কিন্তু আপনি ইমেজে দেখলাম আন্ডারস্কোর ইউজ আন্ডারস্কোর কিছু দেওয়া, কিছু জায়গায় দেওয়া হয়েছে। সব প্রোডাক্ট আমি একা আপলোড করিনি, এটা সম্ভব না। 300 প্রোডাক্ট আমি আপলোড করবো, এটা তো মাথা খারাপ। যতদূর সম্ভব না আমি আমার যারা কাজ করে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তাদেরকে বলছি। তারা দেখা যাচ্ছে কোনো জায়গা থেকে লেখাটা কপি করে নিয়ে এসে বসায় দিয়ে পালাই গেছে, এরকম কিছুটা হয়েছে। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আরো একবার জয়েন করি। আপনি কেটে দিয়ে জয়েন করুন। আমরা একটু ট্রাই করি। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা কোশ্চেনের সময় আমরা নিব, তার কোথাও বুঝতে সমস্যা হয়েছে, কিংবা আমরা নেক্সট ক্লাস এটা নিয়ে আরো ব্যাপক আলোচনা করব। ভাই এটা তো আমরা ব্লগ করতেছি, তাই না? জি, আমরা এটা ব্লগিং করতেছি, ই কমার্সের জন্য সিস্টেমটা আলাদা। সো আমরা যখন একটা আর্টিকেল আমাদের ওয়েবসাইটে দিলাম, আমরা যে এটা দিছি, এটা একটা আর্টিকেল দিলাম প্রপারভাবে লিখে, আমরা সবকিছু এই জায়গাতে দিছি, টাইটেল, আমাদের সাবহেডিং দিছি, আমরা এটা সুন্দর লেখা লিখছি, আমরা সাবহেডিং আরো ব্যবহার করছি, প্লাস ইনবাউন্ড লিংক, আউটবাউন্ড লিংক সবকিছু ব্যবহার করার পরে আমরা সোজাসুজি চলে আসবো ইউজড এসইও প্লাগইনে, যে এ আমার কি কি ভুল ধরতেছে, কি কি সমস্যা আছে। আমার এটা গ্রিন হয় নাই, রিডেবিলিটি গ্রিন হয় নাই। কেন হয় নাই? প্রবলেম গুলা হচ্ছে আপনার এই জায়গায়, এই সমস্যার কারণে আপনার জিনিসটা হয়নি, গ্রিন হয়নি। দেখেন আমরা এইখানে যা লিখছি এর মধ্যে আমার এই কাজগুলা, আউটবাউন্ড লিংক, ইন্টারনাল লিংক, প্রিফেস, এই যে কাজগুলো যেগুলো গ্রিন হয়েছে, এগুলো গুড রেজাল্ট আছে 9টা, ইমপ্রুভমেন্ট আছে 2টা, আর প্রবলেমস আছে 2টা। তো আমরা ইমপ্রুভমেন্টে কি আছে, ইমেজ অল অ্যাট্রিবিউট, এইখানে অল্টার, এএলটি বলতে অল্টার বোঝানো হয়, ইমেজের অল্টার অ্যাট্রিবিউট আমরা দেইনি। আমরা ইমেজের অল্টার অ্যাট্রিবিউটটা দিব থেকে, আমরা এখানে প্রবলেম দেখলাম যে আমাদের কি কি প্রবলেম হচ্ছে, যে কারণে আমাদের এসইওটা কমপ্লিট হয়নি। আমরা ডিরেক্ট চলে আসবো ইমেজে চলে আসে, এখানে অ্যাডভান্সে চলে যাব, এখানে ইমেজ অল্টার অ্যাট্রিবিউট, আমরা আমাদের যে ইয়াটা আছে
এইটাই বসাই দেবো। আমি বারবার বলে দিচ্ছি এই জায়গাতে যেন স্পেস না থাকে। আমি দিয়ে দিলাম, বাট আপনারা চেষ্টা করবেন স্পেস যেন না থাকে। সো এটা দিয়ে দিলাম। এখন আমরা চলে আসি আবার ইওসতে, দেখিও আমাদের এটা সমস্যা করতেছে কিনা। হ্যাঁ, এইখানে দেখেন যেটা বলছে, আমি আগেই বলেছিলাম যে আমরা যে ইমেজের অল্টার টেক্সটটা দেবো সেটা দিব আমাদের কিওয়ার্ড রিলেটেড। দেখেন আমার এইখানে যে ইমেজগুলো নিছি প্রত্যেকটা ইমেজের ভিতরে ইমেজের কিওয়ার্ড রয়েছে। তার মানে স্পানি কিন্তু আমি এর ভিতরে ঢোকাই দিছি স্পানি। আমি শুধু এখানে সৈয়দপুর লোগো দিয়ে দিতে পারতাম, কিংবা সৈয়দপুর সব আমার কিওয়ার্ড, আমি স্পানি লোগো এর মধ্যে ঢোকাই দিছি দুইটাই, যাতে আমার কিওয়ার্ডটা থাকে। আলুর মধ্যে আমি এখানে মনে করেন যে পটেটো রেড, এই যে আমার সৈয়দপুর অনলাইন শপ, এটা হচ্ছে আমার কিওয়ার্ড সৈয়দপুর অনলাইন শপ, আমি এটা ঢুকাই দিচ্ছি। তো আমরা এইখানেও এটার যে আমরা ইমেজের যে অল্টার টেক্সট দিব, আমরা তো এইখানে ভুল ধরতেছে কি কারণে জানেন? ভুল ধরতেছে হচ্ছে আমরা আমাদের ফোকাস কিওয়ার্ড, মানে আমাদের কিওয়ার্ড হচ্ছে অনলাইন, আর আমরা আমাদের ইমেজ অর্ডার অ্যাট্রিবিউটের ভিতরে ইয়া দেইনি। আমরা হচ্ছে কি বলে, আমরা আমাদের ফোকাস কিওয়ার্ড আমরা আমাদের কিওয়ার্ডটা এই জায়গায় বসাইনি। সো আমরা যদি জাস্ট এই জায়গাতে একটু খেয়াল করি, আমরা আমাদের কিওয়ার্ড হচ্ছে অনলাইনটারে যদি এখান থেকে কপি করে নিয়ে আসি এই জায়গাতে অনলাইন দিলাম, আশপাশে মনে যা খুশি তাই এক লাইন এখান থেকে বসিয়ে দিলাম। মানে আমি জাস্ট আপনাদের কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি, নেগেটিভ নেবেন না, বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন। ধরেন এটা হচ্ছে আমার ইমেজের নাম, আমি রিনেম করে নিয়ে আসা আমি এইটা বসালাম, এটা হচ্ছে আমার অনলাইনের নাম। এখন আমি আশাবাদী যে আমার অল্টার অ্যাট্রিবিউটটা ঠিক হয়ে গেছে। দেখেন ইমেজ অল্টারনেটিভ এন্ড অ্যাড ইওর ফেস অন দা ট্যাগ এলিমেন্ট ইমেজ, এটা ঠিক হয়নি এখনো। এটা দেখে নিচ্ছি একবার, অ্যাড কি ফেস, ও আচ্ছা কি পুরোটাই চলে আসতেছে। অনলাইন শপিং চলে গেছে, দেখছেন? আমরা এই অল্টার টেক্সটটা দিয়েছিলাম, অল্টার টেক্সটটাতে আমরা আমাদের কিওয়ার্ডকে ঢুকাইনি, যার কারণে সে আমাদের ইমেজকে রং করতেছিল, ইমেজটা ঠিক হয়নি। আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের ইমেজটাও কিন্তু প্রপার অপটিমাইজ করতে হবে, এটাই কিন্তু এসইও, মানে ইমেজ অপটিমাইজেশন এসইও। আমরা আমাদের ইমেজের নাম আমাদের কিওয়ার্ডের সাথে ম্যাচ করায়, আমাদের কিওয়ার্ডের যে নাম আছে, আমাদের কিওয়ার্ডের নাম আর কিওয়ার্ডটা আর আমাদের ইমেজের অল্টার টেক্সটের মধ্যে রাখবো। ইমেজের অল্টার টেক্সটের মধ্যে আমাদের কিওয়ার্ডটা রাখবো, ইমেজ যখন রিনেম করব তখন আমাদের কিওয়ার্ডটা ইমেজের রিনেমের নামের ভিতরে রাখবো, টাইটেলের মধ্যে রাখবো। এখন আমাদের আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন হচ্ছে এইটা, এই যে লেখাটা এই জায়গাতে আছে, এটা ডিফল্ট একটা মেটা ডিসক্রিপশন আমি আমার ওয়েবসাইটের জন্য দিয়ে রাখছি। কারণ যদি আমি কোনো সময় আমি আমার ওয়েবসাইটে মেটা ডিসক্রিপশন নাও লিখতে পারি, যদি আমার সময়ের কারণে কিংবা মিস্টেক করে যদি আমি নাও লিখি, তারপরও যেন আমার মেটা ডিসক্রিপশনটা না লিখলেও চলে, আমি যেন মেটা ডিসক্রিপশন ছাড়াই পার পেয়ে যাই। এই কারণে আমি এইটা এখানে দিয়ে রাখছি, ডিফল্ট একটা মেটা ডিসক্রিপশন দিয়ে রাখছি। সো আমাদের মেটা ডিসক্রিপশনের শর্ত কি, আমরা যদি একটু আমাদের স্লাইডটা দেখে আসি। স্লাইডে একটা মিস্টেক আমার এবার হয়েছে, বড় মিস্টেকটা হচ্ছে আমি ইমেজ সংক্রান্ত কোনো কথা স্লাইডে লিখিনি।
এটা খুবই খারাপ কাজ করছি আমি, আন্তরিকভাবে দুঃখিত। ইমেজ লিখছি কিন্তু কমপ্লিট টোটাল লিখিনি, ইমেজ অল্টার টেক্সটটা দিছি, ইমেজ অপটিমাইজেশনটা লিখিনি। এখন এই জায়গাতে আমাদের যেটা কথা সেটা হচ্ছে আমাদের মেটা ডিসক্রিপশনের জন্য যে কথা আছে সেটা হচ্ছে 160 ক্যারেক্টারের মধ্যে আমাদের মেটা ডিসক্রিপশনটা থাকবে, এবং মেটা ডিসক্রিপশনের মধ্যে অবশ্যই আমরা আমাদের ফোকাস কিওয়ার্ডটা যেন মেটা ডিসক্রিপশনের মধ্যে থাকে। আমরা সেই জিনিসটা এই জায়গাতে কমপ্লিট করব। আমরা যে মেটা ডিসক্রিপশনটা লিখবো সেটার মধ্যে যেন অনলাইন শপিং কথাটা থাকে। এখন মনে করেন আমরা যে লেখাটা লিখছি সেটা মেটা ডিসক্রিপশন কি হতে পারে, অনলাইন কেনাকাটার সুবিধা। এখন মেটা ডিসক্রিপশন কোথায় থাকে, আমরা যে পোস্টটা করি, আমরা যে আমাদের যে আর্টিকেলের নিচে যখন উপরে টাইটেল শো করে গুগলে, তার নিচে এই যে লেখাটা থাকে সেটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। তার মানে আমাকে মেটা ডিসক্রিপশনে এমন কিছু লিখতে হবে যেটা পড়ে আমাদের যে ভিজিটর সে আগ্রহী হয় আমার ওয়েবসাইটে আসার জন্য। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা মেটা ডিসক্রিপশন এমন ভাবে লিখবো সেটা যেন 170 ক্যারেক্টারের বেশি না হয়। তৃতীয় কথা হচ্ছে আমরা আমাদের মেটা ডিসক্রিপশনের ভিতরে আমাদের যে ফোকাস কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটাকে আমাদের মেটা ডিসক্রিপশনের ভিতরে ঢোকানোর চেষ্টা করি যাতে গুগল আমাদের র্যাঙ্কিং এর উপরে ফোকাস করে। এইগুলা হচ্ছে আমাদের মেইনটেইন করতে হবে। তো আমরা আমাদের যে মেটা ডিসক্রিপশন, অবশ্যই আমরা এটা বসে মাথা ঠিক রেখে আমরা একটা মেটা ডিসক্রিপশন লিখে নিই। তো আমাদের মেটা ডিসক্রিপশন এখন যেটা লিখবো সেটা যাই লিখি, আমরা জাস্ট এখান থেকে একটা আপাতত কপি করে নিচ্ছি, যে কোনো একটা লেখা এখান থেকে আমি জাস্ট কপি করে নিচ্ছি। আমি এটা কপি করে নিলাম, কপি করে এই লেখাটা নিলাম, নিয়ে মেটা ডিসক্রিপশনে বসা দিচ্ছি। মেটা ডিসক্রিপশনটা কিন্তু আপনারা এইভাবে কপি করে নিয়ে আসা বসাবেন না কখনোই। মেটা ডিসক্রিপশন অনেকটা সময় নিয়ে ভেবে সুন্দরভাবে লিখে বসাবেন, যাতে আপনার যে লেখাটা, আপনার যে আর্টিকেলটা দিচ্ছেন সেই আর্টিকেলের মধ্যে অ্যাকচুয়ালি কি পাওয়া যাবে, অ্যাকচুয়ালি আপনি আপনার আর্টিকেলে কি বোঝাইতে যাচ্ছেন, সেই জিনিসটা যেন কম কথায় 170 ক্যারেক্টারের মধ্যে সামারি হিসেবে আপনি মেটা ডিসক্রিপশনের ভিতরে দিয়ে দিতে পারেন, যেন আপনার মেটা ডিসক্রিপশন পড়ে আপনার ভিজিটর বুঝে যায় আসলে আপনার এই আর্টিকেলের মধ্যে কি আছে। এই যে দেখেন আমার মেটা ডিসক্রিপশনটা আমি এত ক্যারেক্টার কেটে দেওয়ার পর এটা হলুদে আছে, তার মানে আমার ডিসক্রিপশনের লেন্থ 160 ক্যারেক্টারের উপরে আছে। আমরা যদি মনে নাও থাকে সেটা আমরা এখান থেকে দেখেই বুঝে নিতে পারবো। আমি বলছি আমরা ইউজড এসইও সবকিছু গ্রিন রাখার চেষ্টা করবো। আমরা যাই করবো না কেন সেটা যেন গ্রিন হয়, সেটা ডিসক্রিপশন হোক, টাইটেল হোক, আর আমরা যে কাজগুলা করছি যাই হোক সেটা যেন গ্রিন হয়। যে এখন গ্রিন হয়ে গেল মানে আমার ডিসক্রিপশনের লেন্থ ঠিকঠাক আছে। এখন আমরা যদি এই জায়গায় তাকাই তাহলে আমাদের যে ইয়াটা যেখানে আমাদের এসইও অ্যানালাইজ একদম প্রপার গ্রিন হয়ে গেছে, মানে আমাদের এসইও আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস। দেখেন এই পাশে চেঞ্জ হয়ে গেছে, এসইও অ্যানালাইজ গুড। আমাদের প্রবলেম হচ্ছে রিডেবিলিটি অ্যানালাইসে আমাদের প্রবলেম আছে, সেটা আমরা ধীরে ধীরে ঠিক করব। এখনো কিন্তু আমরা অনেক কাজ করিনি যেটা এসইও ফ্রেন্ডলি হবে। আমরা তারপরেও মানে আপনি যদি কোনো ক্লায়েন্টের, জাস্ট এক্সাম্পল, আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, আপনার ক্লায়েন্ট বুঝবে কি করে যে আপনার এসইও কমপ্লিট হয়েছে? এসইও ইউজড হচ্ছে মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে এসইওর জন্য সবচেয়ে পপুলার টুলস, যেটা দিয়ে এসইও স্কোর দেখা হয় এবং এসইওতে আপনার কাজটা ঠিক হয়েছে কিনা সেটা চেক করা হয়। এখন আপনি আপনার যে ক্লায়েন্ট সে তো অবশ্যই এসইও ইউজ দিয়ে চেক করবে আপনি ঠিকমতো এসইও করছেন কিনা। সে যদি চেক করতে যায় দেখে রেড হয়ে আছে কিংবা ইয়েলো হয়ে আছে, সে তো স্যাটিসফাইড না, তাকে দিতে হবে গ্রিনে। গ্রিনে দেওয়ার পরেও আমাদের হাতে কিন্তু আরো কিছু কাজ আটকে আছে, যে কাজগুলো আমরা করব। এরপরেও আমরা আরো কিছু কাজ করব যেটা আমাদের বোনাস, আমরা এসইও কমপ্লিট করে দেওয়ার পরে বোনাস হিসেবে থাকবে। এখন আমরা টাইটেল ঠিকমতো দিছি, ডেসক্রিপশন ঠিকমতো দিছি, এখানে don't use your key place more than once time.
ফোকাস না করলেও চলবে। এটা যেটা দেখাইছে সেটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের এই যে ফোকাস কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা অলমোস্ট দুইবার আমরা এই কিওয়ার্ডটাকে ব্যবহার করে ফেলছি আমাদের ওয়েবসাইটে। আমরা আগে দুইবার ব্যবহার করছি, জাস্ট আমরা এটা যেন আর ব্যবহার না করি সেটা সাজেস্ট করতেছে। একই কিওয়ার্ডের উপরে 2-3টা আর্টিকেল এরকম আর। তো আমরা তো ওয়েবসাইটের জন্য অবশ্যই একটা আর্টিকেলে দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু আপনাকে ওয়েবসাইট এই যে আমাদের এখানে আর্টিকেল দেওয়া আছে, আমি জাস্ট আপনাকে অপটিমাইজ করে দেখাইতেছি আমাদের অপটিমাইজেশনটা কেমন হবে। আমি সেটা দেখাইতেছি। আমাদের ওয়েবসাইটে অলরেডি একটা আর্টিকেল আছে, দ্যাটস ওয়াই এটা দেখাইতেছি। সো এটার দিকে ফোকাস করার দরকার নাই। আপনি এখানে দেখেন আপনার এসইও স্কোর গ্রিন হয়ে গেছে, মানে আপনি যথেষ্ট ভালো এসইও করছেন, আলহামদুলিল্লাহ। দেন আপনার কাজ হচ্ছে রিডেবিলিটিতে আপনার যেটা প্রবলেমস এইখানে ধরছে, বাকি সব ঠিক আছে। আপনার যেটা প্রবলেমস এখানে ধরছে 50% সেন্টেন্স আছে 20 ওয়ার্ডের বেশি এরকম সেন্টেন্স আছে 50%। দেখেন কোথায় কোথায় সমস্যা ধরছে, মার্ক করে ধরাই দিল। এখন এটাও রিডেবিলিটিটা অনেক সময় হয় না, এসইও ফ্রেন্ডলি হয় না। এর কারণ কি জানেন? লেখার মানুষের পড়ার সুবিধার্থে আপনার যখন একটা লোক যখন সেটা পড়ার সুবিধার্থে একজন কোনো জায়গায় কমা, কোনো জায়গায় দাঁড়িয়ে সেটা সে ব্যবহার করে। রিডেবিলিটিটা এলোমেলো হওয়া স্বাভাবিক। এটা আপনার সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন রিডেবিলিটি অবশ্যই গ্রিনে থাকে, এবং আমি সেটা গ্রিনেই রাখছি। আমি আপনাকে দেখাইতেছি, বা এইটা হচ্ছে আমরা যেটা লাস্ট কাজ করতেছি এটা নিয়ে আমরা দেখাবো হচ্ছে দেখেন আমার প্রত্যেকটা রিডেবিলিটি একটু খারাপ আছে। আর এই জিনিসটা সবচেয়ে প্রধান মানে সবচেয়ে বড় কারণ কি জানেন? আপনার আর্টিকেলটা হচ্ছে বাংলায়, আপনি যদি আপনার আর্টিকেলটা ইংরেজিতে দিতেন তাহলে এই রিডেবিলিটিটা ঠিক করা যথেষ্ট সহজ ছিল এবং করা সম্ভব ছিল। আমরা বাকি যে ফিচারগুলো আছে সবগুলাই ক্লিয়ার করছি। আমরা প্যারাগ্রাফ আকারে দেব, সাবহেডিংস ব্যবহার করব, সেন্টেন্সের মধ্যে গ্যাপস রাখবো, যা যা করা সব গ্রেট জব, গুড জব। যাই হোক, এখানে দুইটা প্রবলেম সে ক্রিয়েট করছে। দুইটা, একটা হচ্ছে আপনার ওয়ার্ডের লেন্থ আছে বড়, কারণ আপনাকে এখানে বেছে বেছে আপনার যে ওয়ার্ডের লেন্থ গুলা বড় আছে সেটাকে কমাইতে হবে। ট্রান্সলেশন ওয়ার্ড এটাও নিয়েও কাজ করতে হবে। এখন কথা হচ্ছে মানে রিডেবিলিটি, আচ্ছা ঠিক আছে, আমরা যে কি রিডেবিলিটি নিয়ে কথা বলছি, রিডেবিলিটি দেখেন আমার ওয়েবসাইটের আমারটার অবস্থাও মোটামুটি অনেকগুলার আছে যেগুলা ইয়েলো এবং গ্রেডেও আছে। অনেক পোস্ট এরকম করতে হয় যেটার কিছু করার থাকে না। দেখেন আমি আমার এসইও স্কোর কিন্তু গ্রিনে রাখতে পারছি, রিডেবিলিটি গ্রিনে রাখা যাচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে আপনি বাংলায় আর্টিকেল লিখছি এই কারণে। যদি আমি এটা ইংরেজিতে লিখতাম তাহলে এটা আমি করে দিতে পারতাম। সো ইংরেজিতে আমরা আর্টিকেল লিখে আমরা গ্রিন করার চেষ্টা করব, আর না হলে নেক্সট ক্লাসে আমি একটা ইংরেজি আর্টিকেল দিয়েও প্র্যাকটিস করায় দিব। আমাদের এই ক্লাসের আরো কিছু মানে কন্টেন্ট অপটিমাইজেশনের ভিতরে আমাদের আরো কিছু কথা আছে যেগুলো আমরা এখনো করতে পারিনি। আর আমরা আজকের ক্লাসটা বেশি দীর্ঘ করব না, মোটামুটি অনেক দীর্ঘ হয়ে গেছে অলমোস্ট, আমরা আর টানবো না। তবে আজকের ক্লাস সম্পর্কিত যদি কারো কোনো কোশ্চেন থাকে এখন আপনারা কোশ্চেন করবেন। আর বাকি কন্টেন্ট অপটিমাইজেশনের যে বাকি কথাগুলো আছে, যে ক্লাস মানে যে সমস্যা আছে সেটা আমরা আগামী ক্লাসে, অর্থাৎ আগামীকালই আমাদের ক্লাস আছে আর একটা, হ্যাঁ আগামীকাল তো আমাদের স্যারের ক্লাস আছে, দেন তারপরের দিনও ক্লাস আছে, লাগাতার অনেকদিন ক্লাস হয়ে যাচ্ছে। তো আমরা নেক্সট ক্লাসে এসইও নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব, কন্টেন্ট অপটিমাইজেশনের ব্যাপারে।
তো আজকের ক্লাসের আমার আলোচনা এই পর্যন্ত শেষ। এখন আপনাদের যার যে কোশ্চেন আছে আপনারা এক এক কোশ্চেন করেন, একে একে করেন। ভাই ওই যে যেটা বললেন যে রিডেবিলিটি, মানে একটা সেন্টেন্সে কি 20টা ওয়ার্ড লিমিটেড, মানে 20টা ওয়ার্ডের বেশি লিখলে রিডেবিলিটি হয়ে যায় চায়। এখানে লিমিট বলতে কিছু নাই। লিমিটটা হচ্ছে কি আপনার আপনার যে রিডার, আপনার যে ভিজিটর, হ্যাঁ সে পড়বে, তার কাছে পড়তে যেন ভালো লাগে, এইটা হচ্ছে কথা। এর জন্য আপনার সেন্টেন্সের লেন্থ বড় হইতে পারে। তবে যারা এসইও এক্সপার্ট, আমি তো মনে করেন যে এসইও অনেক পিছনে আছি, নীল প্যাটেল, তারপরে আরো যারা এই লেভেলে যারা আছে, যারা এসইও নিয়ে সার্চ ইঞ্জিন নিয়ে গবেষণা করেন, যাদের টুল ব্যবহার করে আমরা কাজ করি, অ্যাকচুয়ালি যাদের টুলস ব্যবহার করে আমরা কাজ করি, তাদের মতামত অনুযায়ী যত ছোট ছোট ইয়া হয়, সেন্টেন্স হয়, শ্রোতা মানে একজন রিডার পড়ে তত মজা পায়। আচ্ছা আচ্ছা। ছোট ছোট সেন্টেন্স পড়তে ভালো লাগে। হ্যাঁ বলেন ভাই। আপনি তো নীল প্যাটেলের সাথে আপনাকে তুলনা করছেন, আর আমরা তুলনা করছি আপনার সাথে। তা আপনি যদি নীল প্যাটেলের সাথে তুলনা করে আপনি যদি বলেন যে কিছু না, তাহলে আমরা কি বলবো? আমরা নাই। না, অ্যাকচুয়ালি তারা যথেষ্ট যথেষ্ট, মানে ওনাদের সাথে ওনাদের ব্যাপারে ভাবাই কঠিন ব্যাপার। তাহলে আমাদের নেক্সট কারো কোনো কোশ্চেন? আপাতত নাই, এটা মোটামুটি আজকে ক্লাসটা কখন শুরু হবে? একটা কোশ্চেন 10টায়। কালকের ক্লাস, হ্যাঁ কালকের ক্লাস 10টায় শুরু হবে। ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা, ইয়া আমাদের জুলফিকার ভাই, একটু ইয়া ইউনুস ভাই কোনো কোশ্চেন? লিমন কোনো কোশ্চেন? লিমন ভাই ভাই আমার একটা ছিল, টাইটেল যেটা আপনি করছেন মানে সার্চে, এটা ট্যাগ ট্যাগ জিনিসটার মতো ট্যাক্স থাকে না, 4টা 5টা ট্যাগ দিয়ে রাখলে? হ্যাঁ, ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দিতে হয়, সেগুলো আমরা নেক্সট ক্লাসে যাব। টাইটেল আলাদা জিনিস, ট্যাক্স আলাদা জিনিস। আচ্ছা আচ্ছা। ট্যাক্স অবশ্যই প্রয়োজন আছে, যেটা সার্চে আসার জন্য সুবিধা ইয়া করে, হেল্প করে। ভাই আমরা যা লিখে সার্চ করি তাই তো ট্যাক্সে থাকতে হবে, তাই না? না না না, আমরা যা লিখে সার্চ করি সেটা হচ্ছে কিওয়ার্ড। জি। আর আমরা আমাদের এই যে আর্টিকেলটা লিখলাম, সেটা আসলে কি কি জিনিসের সমাধান দিচ্ছে, কি কি জিনিসের মধ্যে আছে, সেইটা ট্যাগসে আপনি দিয়ে দিতে পারেন, যাতে আপনার সার্চ করলে ওই কথাগুলো ওদেরকে পুশ করে যে হ্যাঁ আমার আর্টিকেলের মধ্যে এই কথাগুলো আছে। আচ্ছা। আচ্ছা, কিংবা আরেকটা ব্যাপার ট্যাক্সকে আমরা একটু এইভাবে ভাবতে পারি। ট্যাক্সটা হচ্ছে গুগলে যারা সার্চ করে ওই রিলেটেড, ধরেন আপনি তো একটা কিওয়ার্ডকে ফোকাস করেন, অনলাইন শপিং, আপনি ওই রিলেটেড আরো 5-7টা ট্যাক্স অনলাইন, যেমন ধরেন এখানে লেখা আছে অনলাইন কেনাকাটা, অনলাইন শপিং, অনলাইন কেনাকাটা, অনলাইন কেনাকাটার সুবিধা, এরকম 4-5টা রিলেটেড কিওয়ার্ড বসাই দিন, সেটাকেও ট্যাক্স হিসেবে ধরা যেতে পারে, সেটাও ট্যাক্স। আর আপনি যেটা ট্যাক্স এর বললেন মধ্যে এগুলাই দিবেন। সরি। আচ্ছা ভাইয়া, যেটা বললেন ইমেজ হচ্ছে 112 কেবি অথবা এই ধরনের যত ছোট করা যায়, 120 কেবি ম্যাক্স। 120 কেবি ম্যাক্স। এখন আমরা যেটা জানি যে ইমেজ যদি কম হয় ইমেজটা কিন্তু ফাইটা যাওয়ার সম্ভাবনা থাকে না। ওয়েবসাইটে কি এটা কি ফাইটা যায়? কারণ আপনার ইয়াগুলো দেখলাম যে অনেক জল অথবা খুব ব্রাইট, এটা কি কোনো ইমপ্যাক্ট করবে? যে এত ইমেজের সাইজ যেহেতু কমে যাচ্ছে, সেহেতু ইমেজটা জুম ইন করলে তো ফাইটা যাওয়ার একটা ইয়া থাকে। আপনি ওয়েবসাইট থেকে, গুগল থেকে যত ইমেজ আপনি ডাউনলোড করেন, এইচডি কোয়ালিটি ছাড়া আপনি নরমালি যত ইমেজ ডাউনলোড করেন, একটু জুম করবেন ফেটে যাবে। আর ফেটে যাবে এটা কোনো ফ্যাক্ট না, এটা হচ্ছে আপনার পেজে যদি লোডিং স্পিড, আমরা আগামীতে লোডিং স্পিড নিয়ে, পেজ স্পিড নিয়ে ক্লাস করব, তখন আমরা বুঝতে পারবো পেজ স্পিড যদি বেশি থাকে, পেজ স্পিড যদি কম থাকে, মানে আপনার
পেজ লোডিং স্পিড যদি কম থাকে, লোডিং টাইম যদি বেড়ে যায়, তাহলে আপনার র্যাঙ্কিং এর উপরে বড় একটা ইফেক্ট পড়বে। আপনার যারা ভিজিটর তারা এসে যদি লোড হইতে অনেক সময় নেয় আপনার ওয়েবসাইট, তাহলে তারা আপনার ওয়েবসাইটে থাকবে না, বের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর যদি বের হয়ে যায় তাহলে আপনার বাউন্স রেট বেড়ে যাবে, আর বাউন্স রেট বেড়ে গেলে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করতে অনেক সমস্যা হবে। আর কারো কোনো কোশ্চেন? বাউন্সটা স্প্যাম না ভাই? বাউন্স আলাদা জিনিস, স্প্যামিং আলাদা জিনিস। বাউন্সটা হচ্ছে কি, আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসলো, আসার পরে জি, আপনার ওয়েবসাইট দেখে তার পছন্দ না পছন্দ, করে চলে গেল যেটা। আপনার কোনো অ্যাকশনে আসলো না, পরে তার ভালো লাগলো না, অল্প সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে চলে গেল, সেটা হচ্ছে বাউন্স রেট। বাউন্স রেটটা বেশি হওয়া যাবে না। আপনার ওয়েবসাইটে একটা ট্রাফিক আসার পরে মিনিমাম 3-4 মিনিট ওয়েট করতে হবে। ঢুকলো, ঢোকার পরেই মানে সে জাম্প করে বের হয়ে গেল যে কই কই ক্লিক করলাম, কই আসলো, সে দেখে স্যাটিসফাইড না, সেটা হচ্ছে বাউন্স রেট। যত দ্রুত আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বাউন্স। বাউন্স রেট বাড়ানো যাবে না। আর স্প্যামিং কি? স্প্যামিং হচ্ছে কোনো কোনো জিনিস সেটাকে অ্যালাউ করে না, আপনি বারবার সেটাই করতেছেন, এটা হচ্ছে স্প্যামিং। সাপোজ ধরেন আপনি কেউ একজন কমেন্টস ব্যাকলিংক অ্যালাউ করে না, কমেন্ট ব্যাকলিং এর মধ্যে লিংক অ্যালাউ করে না, কমেন্টস এর মধ্যে লিংক অ্যালাউ করেন, আপনি লিংকস দিচ্ছেন, স্প্যামিং। এটা বারবার দিচ্ছেন, সেটাও স্প্যামিং। আপনি কারো লেখা কপি করে নিয়ে এসে বসাচ্ছেন, যেটা গুগল অ্যালাউ করে না, সেটাও স্প্যামিং। যেটা নিষেধ আছে সেটা করা যাবে না, যেটা নিষেধ আছে সেটা যদি আপনি করেন, সেটা স্প্যামিং এর ভিতরে যায়। কোন তো একটা ব্র্যান্ড হওয়ার সম্ভাবনা আছে, তাই না ওয়েবসাইটটা? হ্যাঁ, ওয়েবসাইট ব্যান্ড হয়ে যাবে। স্প্যামিং করলে তো ওয়েবসাইট যদি একবার ক্লায়েন্টই খায়, ওই ওয়েবসাইট আর টাইনে নিয়ে আসা যাবে, খুবই কষ্ট এবং মানে অসম্ভবের মধ্যে চলে আসে। আর হ্যাঁ, আমরা কিন্তু ইমেজও কিন্তু কপি দিব না, আমরা কিন্তু সেটা মাথায় রাখবো। ইমেজ কিন্তু আমরা কপি দিব না, ইমেজ আমরা ক্রিয়েট করবো। যেমন আমি ধরেন এই ইমেজটা, আমি আমার যে ইমেজটা শো করতেছে, এই ইমেজটা আমি ক্যানভা থেকে বানাই নিছি, টেমপ্লেট নিয়ে আমার ইমেজ, আমার ফটো নিয়ে আইসা ভিতরে একটা লোগো ইয়া দিয়া, একটা টেমপ্লেট দিয়ে ডিজাইন দিয়া এইভাবে বানাই নিছি, এটা কপি না। যদি আমি কারো ইমেজ নিয়ে এসে বসাই দিতাম, তাহলে সেটা কপি। এসইও রিলেটেড অনেক ইমেজ পাওয়া যায়, আমি যদি নিয়ে এসে কপি করে বসাই দিতাম, সেটা হতো কপি, কপিরাইটের মধ্যে চলে আসে, সেটা ঠিক না। আমরা ইমেজও কিন্তু কপি করবো না। ইমেজ, ফ্রি ইমেজ অনেক পাওয়া যায়, গুগলে সার্চ করবেন ফ্রি ইমেজ। তো ক্যানভাতে টেক্সট ঢোকানো যায় না ভাই ইমেজে? ক্যানভাতে সবকিছুই করা যায়। ক্যানভা একটু সমস্যা আছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্যানভা আপনাকে রেগুলার একটা লিমিট দিবে, সেই লিমিটের বেশি আপনি ডাউনলোড করতে পারবেন না, প্রথম সমস্যা। আপনি 10টা ডিজাইন তৈরি করলেন, 10টা ডিজাইন তৈরি করে রেখে দিলেন, 10 দিনে 10টা ডাউনলোড করলেন, সমস্যা নেই, একদিনে 10টা ডাউনলোড করতে পারবেন না। আই থিঙ্ক এখন ক্যানভাতে সম্ভবত একদিনে 3টা করে ডাউনলোড করতে হয় পার ডে। এই এরপরে কোভিড ভাই লিমিট কমায় আনছে, আগে একটু বেশি ছিল। হ্যাঁ, 3টার বেশি নিতে গেলে আপনাকে পেইড নিতে হবে, তবে ক্যানভার পেইড ভার্সন আই থিঙ্ক পার মান্থ 1000 টাকা। ক্যানভা কিন্তু বাংলাদেশের অনেকেই, ই কমার্স ব্যবসায়ীরা অনেকেই ব্যবহার করেন। কেন ব্যবহার করেন জানেন? তারা গ্রাফিক্স ডিজাইন জানেন না, কিংবা তারা গ্রাফিক্স ডিজাইনার হায়ার করে কাজ করতে চান না, যার কারণে ক্যানভা দিয়ে কাজ করেন। ক্যানভাতে কিন্তু যথেষ্ট কাজ করা যায়, গ্রাফিক্স ডিজাইনের মানে ডিজাইনারের কাজটা অনেকটা তুলে নিয়ে আসা যায় ক্যানভা থেকে। আমি ইমেজের মধ্যে এখানে ক্যানভা, আপনারা যদি চান আমি সব লিংক একসময় কপি করে আপনাদের দিয়ে দিব, যত লিংকস লাগে। আমরা যদি ক্যানভাটা দেখি, ক্যানভাতে স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছে? আমি দেখতে পাচ্ছি না। নেট প্রবলেম হচ্ছে, আমারও মাঝে মাঝে যাচ্ছে, মাঝে মাঝে আসতেছে স্ক্রিনটা। আমি ভাবলাম আমার একাই সমস্যা। না না, আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার হ্যাঁ যাচ্ছে ভাই। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা এই জায়গাতে, এইটা হচ্ছে ক্যানভার হচ্ছে ল্যান্ডিং পেজ।
ক্যানভাতে এখানে ধরেন আমার কিছু ডিজাইন এখানে আমি তৈরি করে রাখছি আমার প্রয়োজন মতো। যেমন ধরেন আমার লোগো বানানোর প্রয়োজন ছিল, আমি ডিজাইনার হায়ার করে নিয়ে আমি আমার মন মতো ইচ্ছা মতো এখান থেকে একটা লোগো বানাই নিচ্ছি। আবার আমার ওয়েবসাইটের জন্য যে ইমেজ তৈরি করার প্রয়োজন ছিল আমি এখান থেকে তৈরি করে নিচ্ছি, কারণ আমার মানে আমি চাচ্ছিলাম না যে আমি ডিজাইনার হায়ার করে কোনো লোগো তৈরি করি। এখানে আরো একটা সুবিধা হচ্ছে কি, আপনার এখানে সাইজ টাইজ জানতে হবে না। আপনি যদি ক্যানভার ইসে আসেন, এইখানে আপনি পেয়ে যাবেন আপনার কি দরকার, কি কি সাইজ দরকার, কোনটার জন্য দরকার। আপনি ইউটিউব চ্যানেলে আর্ট তৈরি করবেন, কি সাইজের ব্যানার লাগবে, এখানে থাম্বনেল তৈরি করার জন্য কি সাইজের ব্যানার লাগবে, ফেসবুক কভারের কি সাইজ লাগে, এখানে সবকিছু দেওয়া আছে। জাস্ট আপনি এখান থেকে ক্লিক করেই এই ডিজাইনটাকে এডিট করে, আপনি যদি কোনো ডিজাইন এখানে ডিজাইন পছন্দ হয় সেই ডিজাইনটাকে এডিট করে, সাপোজ আপনার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, এই ডিজাইনটা আপনি শুধু লেখাগুলো চেঞ্জ করবেন। আপনি এখান থেকে সুন্দর করে লেখাগুলো সরাই দিয়ে লেখাগুলো চেঞ্জ করে নিয়ে আপনি আপনার মন মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন। প্লাস আপনি আপনার যে ইয়া থেকে পিসি থেকেও আপলোড করেও আপনি আপনার ডিজাইন নিতে পারেন। আর 10 মিনিটস আছে আমাদের ক্লাসের আজকে। তো এইভাবে আপনি ক্যানভা থেকে ফটো তৈরি করে নিতে পারেন, কারণ আপনি অবশ্যই আপনার মানে যেন আপনার ফটোটা কপি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সো আমরা ডিজাইন এইসব জায়গা থেকে ক্যানভা আছে, তারপরে আপনার হচ্ছে স্ন্যাপা আছে, স্ন্যাপা থেকেও করতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি ছবি ডাউনলোড করতে, ফটো যদি ডাউনলোড করতে চান, তাহলে অবশ্যই আপনারা মানে ফ্রি ফটোস পাওয়া যায় এরকম অনেক ওয়েবসাইট আছে। সাপোজ আপনি যদি সার্চ করেন ফ্রি ফটো সাইট, ফ্রি ফটো সাইটের মধ্যে অনেক ছাড়া স্টক আছে। এগুলো আপনাকে যে পিক্সেলস আছে এরা আপনাকে ফ্রি ফটো দিবে, আনফ্লাশ আছে এরা আপনাকে ফ্রি ফটো দিবে। পিক্সবে এইখান থেকে যদি আপনি ছবি ডাউনলোড করেন সেটা কপির মধ্যে যাবে না, এরা ফ্রি ফটো আপনাকে প্রোভাইড করে থাকে। এখান থেকে ডাউনলোড করে আপনার যদি কোনো ফটো প্রয়োজন হয় আপনি সেই রিলেটেড, সাপোজ আমি একটা ওপেন করি, আপনার যদি কোনো ফটো প্রয়োজন হয় আপনি এখান থেকে সার্চ করে সেই ফটো, লাইক হচ্ছে বার্থডের কোনো বার্থডের কোনো ছবি চাইলে এখান থেকে এই ধরনের ফটো ডাউনলোড করে নেবেন। এইগুলা হচ্ছে আপনার কপি ফ্রি ফটো স্যার। আপনি এইসব জায়গা থেকে ফটো ডাউনলোড করুন, ডিরেক্ট গুগলে সার্চ করে ফটো ডাউনলোড করার দরকার নাই, সাজেশন। আর ওইটা যদি আপনি নেন তাহলে আপনার জন্য সেটা কপির মধ্যে যাবে। যদি আপনি ফটোশপ থেকে তৈরি করে নেন তাহলে তো কোনো কথাই নেই, সব থেকে ভালো আপনি ফটোশপ থেকে নিজের ইচ্ছা মতো তৈরি করে নিলেন, সেটা সব থেকে ভালো। আর যদি তৈরি করতে না পারেন তাহলে এইসব সাইট থেকে যারা ফ্রি ফটো প্রোভাইড করে তাদের থেকে ফটো নেবেন। আর কোনো কোশ্চেন্স? না ভাই। ধন্যবাদ। তাহলে আমরা আগামীকাল আবার ক্লাসে জয়েন করতেছি ওয়ার্ডপ্রেস এর উপরে কিংবা ওয়েবসাইট সেটআপের উপরে। আর দেন তারপরের দিন আবার আমাদের এসইও ক্লাস থাকবে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আমরা কিন্তু আজকে মোটামুটি এসইও ফ্রেন্ডলি বা এসইও কমপ্লিট একটা আর্টিকেল কিভাবে লিখবো সেটা কিন্তু লিখতে পারলাম। আমাদের এসইও অ্যানালাইজ একদম মানে গ্রিনে আছে, গুডে আছে, এসইও যথেষ্ট ভালো হয়েছে। ভাই একটু বুকমার্কিংটাও ঢোকাইয়েন ক্লাসে। বুকমার্কিং বলতে কি বোঝাইতে চাচ্ছেন? সোশ্যাল বুকমার্কিং একটা নাম দেখছি। সোশ্যাল বুকমার্কিং এগুলা সব ইসের মধ্যে যাচ্ছে না, অফ পেজ এসইওর মধ্যে যাচ্ছে। ও আচ্ছা। আমি ভাবলাম যে আপনারা আবার যে এইখান থেকে যে বুকমার্ক করেন লিংকস গুলা সেগুলা ব্যাপারে কিছু না। সোশ্যাল বুকমার্কিং, ফর্ম পোস্টিং, তারপরে গেস্ট পোস্টিং, তারপরে হচ্ছে বুক এন্ড লিংকস, তারপরে হচ্ছে ডিরেক্টরি সাবমিশন, গেস্ট পোস্টিং, এই যে ব্যাপারগুলা মানে ব্যাকলিংকস এর যে ব্যাপারগুলো এগুলো সব অফ পেজের মধ্যে যাচ্ছে। যেখান থেকে আমরা ব্যাকলিংকস পাবো এগুলো সব
অফ পেজ। তাহলে আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করতেছি। জি জি ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।